चलो गुड मॉर्निंग गुड मॉर्निंग एवरीवन। ধনঞ্জয়, প্রিয়া, রূপা, অনিরুদ্ধ, সঞ্চিতা, দীপাঞ্জন, সৈয়দ খালিদা, বিশ্বজিৎ, সুমিত, প্রসাদ, সীমা। চলো জয়েন হতে থাকো সকলে। অমৃতা। গুড মর্নিং সকলকে। তো বলো, অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা বলো। অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা বলো বলো। চলো বলো বলো, অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা বলো বলো বলো। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে ওকে। চলো, তো আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি শুরু করব। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, গুড। ইন্ডিয়ান হিস্ট্রি শুরু করব। দেখো, ইতিহাস একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, খুব পড়তে ভালো লাগে, কিন্তু ফ্যাক্ট মনে থাকে না অত। গুড মর্নিং অরিন্দম, বলো কি বই জানতে চাইছো বলো। দেখো, হিস্ট্রি ইন্টারেস্টিং টপিক অবশ্যই। হিস্ট্রিতে ফ্যাক্ট মনে রাখা একটা সমস্যার ব্যাপার, তাও ঠিক। আবার তুমি নন টেকনিক্যাল যত এক্সাম দেখবে, সমস্ত এক্সামই কিন্তু ইতিহাস থেকে, ভারতের ইতিহাস থেকে কোশ্চেন থাকেই থাকে। কোশ্চেন, কন্টেন্ট দেখতে পাচ্ছ না জিতেন্দ্র? দেখো তুমি আহ, অফিসে যোগাযোগ করবে, যদি কোনো প্রবলেম হচ্ছে অফিসে যোগাযোগ করবে, ঠিক আছে? চলো, তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো হিস্ট্রির প্রথম চ্যাপ্টার, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতার ইতিহাস। পৃথিবীর প্রাচীনতম কয়েকটা ইতিহাসের মধ্যে, প্রাচীনতম সভ্যতার মধ্যে ভারতে একটা সভ্যতা বর্তমান ছিল, যেটা ছিল সিন্ধু সভ্যতা। অরিন্দম, তুমি কি হিস্ট্রির কোনো বইয়ের কথা জানতে চাইছো? হিস্ট্রির কোনো বই পড়ার দরকার নেই। আরআরবি যেইতে হিস্ট্রি থেকে বিশেষ কিছু নাম্বার আসবে না, যতটা নাম্বার আসবে এখানে ক্লাস করলেই এনাফ, যথেষ্ট। ঠিক আছে, তোমাদের কিছুটা ডিটেলস আমি পড়াবো, প্র্যাকটিস করাবো বেশি। ঠিক আছে জিতেন্দ্র, তুমি একবার যোগাযোগ করে নিও। জিতেন্দ্র, তুমি একবার যোগাযোগ করে নিও। জেনারেল সায়েন্সের জন্য বুক, আচ্ছা, জেনারেল সায়েন্সের জন্য বুক তোমার ওভারঅল একটা বই ফলো করতে পারো, লুসেন্ট জিকে ফলো করতে পারো, বা তুমি চাইলে তোমার কোনো যদি পুরনো বই আছে, মাধ্যমিকের হোক, মাধ্যমিকের কোনো পুরনো বই যদি থাকে, দশম শ্রেণী নবম শ্রেণী, সেই বইগুলো ফলো করতে পারো, তাতেই এনাফ। ঠিক আছে, বেশি প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন বেশি প্র্যাকটিস করতে হবে, কনসেপ্টটা বুঝে নিয়ে। তো কনসেপ্ট তুমি ক্লাসে বোঝো, এখানে কোশ্চেন প্র্যাকটিস বাড়িতে করো। তো কোশ্চেন প্র্যাকটিসের বই কিনতে পারো, আর তোমার যদি মাধ্যমিকের কোনো বই থেকে থাকে, সেই বইটাও এনাফ এর জন্য। তো চলো, আজকে আমরা যেটা দেখব সেটা হলো ইতিহাস। ইতিহাসকে আমরা বিভিন্ন ভাবে জানতে পারি, ইতিহাসকে জানার বিভিন্ন উপায় আছে, বিভিন্ন পদ্ধতি আছে। ইতিহাস জানতে গেলে আমাদেরকে প্রাথমিকভাবে জানতে হবে যে যে সময়টা আমরা জানবো, সেই সময়টায় কি প্রমাণ পাওয়া গেছে। কোনো মানুষের ব্যবহৃত জিনিসপত্রের প্রমাণ, না কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান, কি প্রমাণ পাওয়া গেছে সেখানে। তো এই হিসাবে হিস্ট্রিকে তিন ভাগে ভাগ করা যায়। চলো, এগুলো আমি দেখে বলে দেবো এখন। স্পেসিফিকলি কোনো বইয়ের নাম বলতে পারছি না কোশ্চেন প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, পরে বলে দেবো। দেখো, আমি কি বলছিলাম যে ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে প্রি হিস্ট্রিক টাইম, প্রি হিস্ট্রিক অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগ, যেখানে মানুষ
লিখতে জানতো না। যেখানে মানুষ লিখতে জানতো না, আদিম মানুষ বনে বাদারে বসবাস করত, সেটা ছিল প্রি হিস্ট্রিক পিরিয়ড, প্রাক ঐতিহাসিক যুগ। যেখানে আমরা তিনটে যুগের কথা পাবো, প্যালিওলিথিক বা পুরনো প্রস্তর যুগ, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ, আর নিওলিথিক বা নব্য প্রস্তর যুগ। তিনটে পাথরের যুগ এখানে আমরা পাবো, যেখানে মানুষ কোনো কিছু লিখতে জানতো না। প্রি হিস্ট্রিক পিরিয়ড বলা হয় এটাকে, প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়। পরবর্তীকালে মানুষ লিখতে সক্ষম হয়েছিল, কিন্তু সেই লেখাগুলো আমরা পড়ে উঠতে আজ পর্যন্ত পারিনি। সেটাকে আমরা বলবো প্রোটো হিস্ট্রিক যুগ বা প্রায় ঐতিহাসিক যুগ। তো প্রোটো হিস্ট্রিক যুগে কি, সিন্ধু সভ্যতার মানুষরা লিখতে জানতো, হরপ্পা সভ্যতার মানুষরা লিখতে জানতো, আমরা পড়তে পারি না। সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্ট্রিক পিরিয়ড, প্রায় ঐতিহাসিক যুগ। নেক্সট যুগটা হলো হিস্টোরিক্যাল পিরিয়ড, যেখানে মানুষ লিখেও গেছে, এমনকি সেই লেখাগুলো আমরা পড়েও উদ্ধার করতে পারি। সেগুলো হলো হিস্ট্রিক পিরিয়ড বা হিস্টোরিক্যাল পিরিয়ড। গুড মর্নিং পাপিয়া। দেখো তো এই তিনটে যুগে আমরা ভাগ করে পড়বো। প্রথমে আমরা তিনটে স্টোন এজকে সামান্য দেখে নিয়ে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে প্রবেশ করব, যেটা আমাদের মেন টপিক, যেখান থেকে আমাদের কোশ্চেন আসে সেটাতে আমরা পৌঁছে যাব। তো চলো, প্রথমে আমরা দেখছি যে তিনটে স্টোন এজ, একটা প্যালিওলিথিক, একটা মেসোলিথিক, একটা নিওলিথিক। তিনটে স্টোন এজে মানুষ পাথরের ব্যবহার করত। এই জন্য এই যুগগুলোকে পাথরের যুগ বা প্রস্তর যুগ বলা হয়। প্রস্তর যুগের মধ্যে প্রথম প্রস্তর যুগ যেটা যেটা এসেছিল, মানুষের সৃষ্টি প্রথম কোথায় হয়েছিল, দেখো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি বোর্ডে লিখে দেব, সেই জিনিসগুলো শর্টস নোট বানিয়ে নেবে। এর বেশি তোমরা অতিরিক্ত নিতে যাও না, অতিরিক্ত শর্ট নোট বানাতে যাও না। যে নোটস গুলো আমি লিখবো জাস্ট সেগুলোই লিখে নেবে, সেগুলো কি শর্টস নোট বানিয়ে নেবে। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি লিখবো। তো প্রথম মানুষের যেখানে আবির্ভাব হয় সেটা হলো আফ্রিকা মহাদেশ। মানুষের প্রথম আবির্ভাব যেখানে হয়েছিল সেটা হলো আফ্রিকা মহাদেশে প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল। আর ভারতের প্রথম মানুষ বসবাসের নিদর্শন পাওয়া যায় বোরাতে। বোরা বলে একটা এরিয়া আছে, সেখানে মানুষের বসবাসের নিদর্শন পাওয়া যায়। যেগুলো এত জেনে রাখার দরকার নেই। প্যালিওলিথিক যুগে কি হয়েছিল, ওল্ড স্টোন এজ, এখানে পুরনো পাথরের যুগে কি ছিল, বড় বড় পাথরকে মানুষ ব্যবহার করত, সেগুলোকে হাতিয়ার বানিয়ে মানুষ শিকার করত, আর বনে ফল মূল ইত্যাদি খাওয়া দাওয়া করতো। তারা গুহাবাসী ছিল, গুহাতে বসবাস করত। তো প্যালিওলিথিক স্টোন এজকে ওল্ড স্টোন এজ বলা হয়, এনসিয়েন্ট স্টোন এজ বলা হয়। রাফ চিপ স্টোন স্টুল ব্যবহার করতো মানুষ, রাফ এন্ড চিপ স্টোন স্টুল মানুষ ব্যবহার করতো, খুব খজবজে ভারী পাথরের হাতিয়ার তারা ব্যবহার করত। মেসোলিথিক যুগ, এটা হলো ট্রানজিশনের সময়, অর্থাৎ প্যালিওলিথিক যুগ থেকে, প্রাচীন প্রস্তর যুগ থেকে আস্তে আস্তে মেসোলিথিক যুগের দিকে মানুষ যখন আসতে থাকে, তখন মানুষের ব্যবহারে আচারে পরিবর্তন দেখা যেতে শুরু করে। তারা আস্তে আস্তে খোলা আকাশের নিচ থেকে এসে গুহাতে আশ্রয় নিতে শুরু করে। তারা আস্তে আস্তে কি করতে শুরু করে, আগুন, তারা দেখে বনে বনে দাবানলে আগুন তৈরি হচ্ছে, তাদের একটা আগুনের সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। আর গুহাতে তারা নানা রকম চিত্রকলা আঁকতে শুরু করে। তো এই সময় ভারতে একটা চিত্রশিল্পের বিকাশ ঘটেছিল। একটা মধ্যপ্রদেশের গুহা আছে, এটা ইম্পর্ট্যান্ট। এই গুহাটার নাম কি, এই গুহাটার নাম ভীমবেটকা। এই গুহাটার নাম ভীমবেটকা। তো মধ্যপ্রস্তর যুগের নিদর্শন সেখানে পাওয়া গেছে। মেসোলিথিক পেন্টিং, মেসোলিথিক পেন্টিং মেসোলিথিক পেন্টিং কোথায় পাওয়া গেছে, মধ্যপ্রদেশের ভীমবেটকা যে গুহা আছে সেখানে পাওয়া গেছে, ভীমবেটকা কেভ। মেসোলিথিক পেন্টিং কোথায় পাওয়া গেছে, ভীমবেটকা কেভ। এটা কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। মেসোলিথিক পেন্টিং কোথায় পাওয়া গেছে, মধ্যপ্রদেশে ভীমবেটকা কেভে। ঠিক আছে, মেসোলিথিক পেন্টিং আমরা দেখলাম। মেসোলিথিক যুগের শেষ দিকে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল মেসোলিথিক যুগের
শেষ দিকে মানুষ। মেসোলিথিকের পর আসে নিওলিথিক যুগ। নিওলিথিক যুগে কি হয়, মানুষ সভ্য হতে থাকে, তারা আস্তে আস্তে কৃষিকাজ শিখতে থাকে, চাকার আবিষ্কার হয়। নিওলিথিক যুগে নব্য প্রস্তর যুগে চাকার আবিষ্কার হয়, মানুষ চাকার আবিষ্কার করতে শেখে, ফলে মাটির পাত্র তৈরি হয়, চাকা থেকে মাটির পাত্র বানাতেও মানুষ শেখে। আগুনের তারা সুস্পষ্ট ব্যবহার এই যুগে শিখেছিল, যে আগুনের সাহায্যে আমরা কি করতে পারি, মানুষ নানা রকম সুরক্ষা নিতে পারে, আগুনের সাহায্যে মানুষ মাংসকে পুড়িয়ে খেতে পারে, আগুনকে বিভিন্ন উপায়ে তারা ব্যবহার করতে শেখে নিওলিথিক যুগে। তো নিওলিথিক যুগে মানুষ চাষবাস করতে শেখে, পোটারি বা মাটির জিনিসপত্র বানাতে শেখে, ক্লথ বানাতে শেখে, জামা কাপড় বানাতে শেখে, বাস্কেট বানাতে শেখে, এসব বানাতে নিওলিথিক যুগের মানুষ শিখতে শুরু করে। তো মানুষ যখন নিওলিথিক যুগে কৃষিকাজ শুরু করে, তার আগে মানুষ পশুপালন শিখে গিয়েছিল। মানুষের প্রথম গৃহপালিত যে পশুটা ছিল সেটা ছিল কুকুর। কুকুর ছিল মানুষের প্রথম গৃহপালিত পশু। মেসোলিথিকের বাংলা মানে হলো মধ্যপ্রস্তর যুগ বা মাঝের প্রস্তর যুগ। তিনটে পাথরের যুগ, পাথরকে ব্যবহার করে, পাথরের হাতিয়ার ব্যবহার করে মানুষ বসবাস করতো, সেই সময়ে জীবন যাপন করতো, এই জন্য এগুলোকে পাথরের যুগ বলা হয়। মধ্যপ্রস্তর যুগ, এটা হলো প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, তিনটে প্রস্তরের যুগ, পাথরের যুগ। এখানে মানুষ হোঁতা, বড় বড় পাথর ব্যবহার করতো শিকার করার জন্য। এখানে মানুষ ছোট ছোট তার মধ্যে তুলনামূলকভাবে পাথর ব্যবহার করত। আর নিওলিথিক যুগে খুব ধারালো হাতিয়ার তারা ব্যবহার করতো, সেগুলোও ছিল পাথরের। তো এগুলো হচ্ছে তিনটে যুগ, তিনটে যুগের আলাদা আলাদা নাম আছে। দেখো, এই যে প্যালিওলিথিক যুগ, এখানে মানুষ কিন্তু পাথরকে, বড় বড় পাথরকে ব্যবহার করত, এই জন্য এই যুগের মানুষদেরকে কোয়ারজাইড ম্যান বলা হয়। এই যুগের মানুষদেরকে কি বলা হয়, কোয়ারজাইড ম্যান। কোয়ারজাইড ম্যান, কোয়ারজাইড ম্যান কাদের বলা হয়, প্যালিওলিথিক যুগের মানুষদের। মেসোলিথিক যুগের মানুষরা ছোট ছোট মাঝারি জাতীয় অস্ত্র ব্যবহার করত, এই জন্য মেসোলিথিক যুগের মানুষদেরকে বলা হয় মাইক্রোলিথ। মাইক্রোলিথ। এই যে মেসোলিথ এবং মাইক্রোলিথ এগুলো আমরা পাচ্ছি, এগুলো কোয়ারজাইড ম্যান, মেসোলিথিক যুগে মাইক্রোলিথ বলা হতো এদেরকে। এরপর এই যে প্যালিওলিথিক যুগের সভ্যতা আমরা ভারতে কোথায় পাবো, সোয়ান ভ্যালিতে পাবো, যেটা পাঞ্জাবে অবস্থিত, বর্তমানে পাকিস্তানে অবস্থিত। মেসোলিথিক যুগের সভ্যতা আমরা কোথায় পাবো, মেসোলিথিক যুগের সভ্যতা আমরা নর্মদা ভ্যালিতে পাবো, ভীমবেটকা উপত্যকায় পাবো, ভীমবেটকা যেখানে গুহা আছে সেখানে পাবো। নিওলিথিক যুগের সভ্যতা আমরা দেখতে পাবো কোটদিজি, কোলদিঘা, এছাড়া মেহেরগড়, এইসব সভ্যতাগুলো আমরা দেখতে পাবো নিওলিথিক যুগে। তো এগুলো নিয়ে আমরা কিছু চর্চা করব। দেখো, এখানে যখন মেসোলিথিক যুগে, যখন নিওলিথিক যুগে মানুষ চাকার ব্যবহার শিখলো, মানুষ আগুনের ব্যবহার শিখলো, আর মানুষ কৃষি কাজ করতে শুরু করলো, তখন নদীর তীরে মানুষ সভ্যতা গড়ে উঠতে শিখলো, মানুষ একসঙ্গে যাযাবর জীবন ছেড়ে বসবাস করতে শুরু করলো, ফলে বড় বড় কয়েকটা সভ্যতার সৃষ্টি হয়। তো মানুষ প্রাথমিকভাবে যখন এই সভ্যতাগুলো সৃষ্টি হতে শুরু করে, তখন মানুষ একটা ধাতুর ব্যবহার শেখে। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি ছিল, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি ছিল, মানুষের প্রথম ব্যবহৃত ধাতু ছিল তামা, কপার, কপার বা তামা। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু ছিল কপার বা তামা, লোহা নয়। ঠিক আছে, প্রথম মানুষ যে ধাতুটি ব্যবহার করতে শিখেছিল তামা। তো তামা যখন মানুষ ব্যবহার করতে শিখলো, তামা যখন মানুষ উৎপাদন করতে শিখলো, তখন পাথরের যুগ থেকে মানুষ প্রবেশ করলো তাম্রে যুগে, তাম্র যুগ বা তামার যুগে। তামার যুগে মানুষ প্রবেশ করলো, তখন ভারতে কয়েকটা ছোট বড় সভ্যতা দেখা গেল। তার মধ্যে একটা সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। তো মেহেরগড় সভ্যতায় প্রথম কৃষিকাজের প্রমাণ পাওয়া যায়। ফার্স্ট এভিডেন্ট অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া, মেহেরগড়। মেহেরগড়, মেহেরগড় সভ্যতা।
মেহেরগড় সভ্যতা ছিল বর্তমান পাকিস্তান এবং ভারতের পাঞ্জাব প্রদেশে অবস্থিত ছিল। হ্যাঁ, ওই জন্য বলে কপারে, যে যুগে মানুষ যে জিনিসটা ব্যবহার করেছে সেই যুগে সেই মানুষের জিনিসটাকে বলা হয় কপ, সেই এজ। এবং না, বর্তমানে আমরা আয়রন এজে বাস করছি, লোহার যুগ এটা, আয়রন এজে বাস করছি। ফার্স্ট এভিডেন্ট অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া ইজ মেহেরগড়। এরপর মেহেরগড়ে যে প্রথম পাওয়া গেল, মেহেরগড়ে প্রথম কি পাওয়া গেল, কৃষিকাজের প্রথম প্রমাণ পাওয়া গেল, যে এই জায়গাটাতে এইখানেই প্রথম কৃষিকাজ শুরু হয়েছে মেহেরগড়ে। মেহেরগড়ই প্রথম কৃষিকাজ শুরু হয়েছে, এই প্রমাণটা পাওয়া গেল। তো মেহেরগড় সভ্যতাটা কি করে পাওয়া গেল, কি খুঁজে পেল? মেহেরগড় সভ্যতাটা পেয়ে গেছিল 1976 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দটা মনে রাখার দরকার নেই। 1976 খ্রিস্টাব্দে কে পেল? স্যার জা ফ্রাঁসোয়া জারিস, ফরাসি প্রত্নতত্ত্ববিদ স্যার জা ফ্রাঁসোয়া জারিজ, তিনি মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করলেন। তিনি মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করলেন। এখানে তিনি দেখলেন যে মেহেরগড় সভ্যতা একটা শহর ছিল, শহরটার নাম ছিল বুরজাহোম। শহরটার নাম ছিল বুরজাহোম, এটা ইম্পর্টেন্ট খুব। শহরটার নাম ছিল বুরজাহোম। প্রথম পাওয়া গিয়েছিল, প্রথম যেখানে পাওয়া গেছিল সমাধি, মানুষের সাথে কুকুরের সমাধি, মানুষের সাথে কুকুরের সমাধি। ক্রিমেশন অফ হিউম্যান উইথ ডগ কোথায় পাওয়া গেছিল? বুরজাহোম, কাশ্মীরের বুরজাহোম। এই বুরজাহোম মেহেরগড় সভ্যতার একটা শহর, এটা কোথায় অবস্থিত? কাশ্মীরে। কাশ্মীরের বুরজাহোমে পাওয়া গেছিল। যেগুলো লিখে দিচ্ছি এগুলো নোটস করবে, সবগুলো ইম্পর্টেন্ট। ক্রিমেশন অফ হিউম্যান উইথ ডগ, মানুষের সাথে কুকুরের সমাধি কোথায় পাওয়া গেছিল? প্রথম বুরজাহোম, কাশ্মীরে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ভারতে প্রথম ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? ভারতে প্রথম ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? ফার্স্ট এভিডেন্ট, ফার্স্ট এভিডেন্ট, ফার্স্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন ইন ইন্ডিয়া, এটা পাওয়া গেছে কোলদিহা। এটা উত্তরপ্রদেশের কোলদিহাতে পাওয়া গেছে। তামার যুগে মানুষ প্রথম কৃষিকাজ যখন করতে শিখেছিল তখন ধান চাষেরও আবির্ভাব হয়েছিল ভারতে। তো কোলদিহাতে প্রথম ধান চাষের এভিডেন্ট আমরা পেয়ে থাকি। ফার্স্ট এভিডেন্ট কোথা থেকে পাই আমরা? কোলদিহাতে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, চলো এই যে স্ক্রিনটা লিখলাম এইগুলো মোটামুটি ভাবে মনে রাখবে। কোথা থেকে কি জিনিসটা পাওয়া যায়? মেসোলিথিক যুগের পেন্টিং কোথায় পাওয়া গেছে? ভীমবেটকা কেভ। ফার্স্ট মেটাল ইউজ বাই ম্যান, কপার। ফার্স্ট এভিডেন্ট অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া, মেহেরগড়। 1976 খ্রিস্টাব্দে স্যার জা ফ্রাঁসোয়া জারিদ মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেন। ক্রিমেশন অফ হিউম্যান উইথ ডগ, মানুষের সঙ্গে কুকুরের সমাধি প্রথম পাওয়া গেছে কাশ্মীরের বুরজাহোমে। এন্ড ফার্স্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন ইন ইন্ডিয়া, কোলদিহাতে। কোলদিহা উত্তরপ্রদেশ, কোলদিহা আছে উত্তরপ্রদেশে। বলো কুনাল, বলো বলো কুনাল। স্যার বলছি যে ওই যে যে কটা দিলেন এইগুলো মানে এখান থেকে কোশ্চেন আসার চান্স বেশি নাকি স্যার? হ্যাঁ, এগুলোর থেকে কোশ্চেন রিপিট করে, এই জন্য এগুলো আমি লিখে দিলাম তোমাদের। ঠিক আছে। আর তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকেও আছে অনেক কোশ্চেন, এখান থেকে এগুলোই মোটামুটি আসে। ঠিক আছে। হুম, চলো। এরপর আমরা দেখবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দেখতে পাচ্ছ তোমরা, কতগুলো ছবি দেখতে পাচ্ছ বোর্ডের উপর। দেখো এই যে একটা শহরের ধ্বংসস্তূপ, এটা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল। শহরের একটা ধ্বংসস্তূপ মাটির তলায় চাপা পড়েছিল।
স্যার জন মার্শাল প্রথমে আলেকজান্ডার কানিংহাম কি করেছিলেন, ভারতে এএসআই প্রতিষ্ঠা করেছিলেন। এএসআই অর্থাৎ কি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়, আলেকজান্ডার কানিংহামকেই বলা হয়। ধরো এটা একটা লিখে নাও যে এএসআই প্রতিষ্ঠা কে করেছিলেন, আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। এই জন্য ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়, ফাদার অফ আর্কিওলজি ইন ইন্ডিয়া স্যার আলেকজান্ডার কানিংহাম। স্যার আলেকজান্ডার কানিংহাম ভারতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ শুরু করেন। রাইট, সিন্ধু সভ্যতা, আসছি আমরা সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা, এখান থেকে কোশ্চেন তোমাদের অনেক আছে। তো মনে রাখবে ফাদার অফ আর্কিওলজি অফ ইন্ডিয়া কাকে বলা হয়, ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। নেক্সট, আলেকজান্ডার কানিংহামের পরবর্তীকালে এএসআই এর প্রধান রূপে চিফ রূপে বসেন ভারতে। সালটা তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়, তখন বসেন জন মার্শাল সাহেব। তিনি ভারতে নানা রকম প্রত্নতাত্ত্বিক উপাদানকে সংরক্ষণ করতে এবং আবিষ্কার করতে তৎপর হয়ে পড়েন। সেই জন্য তিনি দয়ারাম সাহানি বলে একজন ব্যক্তিকে পাঞ্জাবের লারকানা প্রদেশে, পাঞ্জাবের মন্টগোমারি প্রদেশে পাঠান। দয়ারাম সাহানি বলে একজন ব্যক্তিকে পাঞ্জাবের মন্টগোমারি প্রদেশে পাঠান। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি কি করেন, পাঞ্জাবের মন্টগোমারি জেলাতে গিয়ে একটা সভ্যতার আবিষ্কার করেন। আর সেই সভ্যতাতে গিয়ে তিনি অনেক কঙ্কাল, অনেক কবর, অনেক সমাধি খুঁজে পান। এত সমাধি খুঁজে পাওয়ার জন্য এই জায়গাটার তিনি নাম দেন হরপ্পা। এই জায়গাটার তিনি নাম দেন হরপ্পা। আর প্রথম সিন্ধু সভ্যতাতে ডিসকভার হয়েছিল হরপ্পা। সিন্ধু সভ্যতা যখন আবিষ্কার হয়েছিল তখন প্রথম যে শহরটার আবিষ্কার হয়েছিল সেটার নাম ছিল হরপ্পা। আর এই শহরের নাম অনুসারেই এই পুরা টোটাল সভ্যতাটার নাম হয়ে গেল হরপ্পা সভ্যতা, কারণ এটা প্রথমেই আবিষ্কার হয়েছিল বলে। হরপ্পা সভ্যতা আবিষ্কার হলো 1921 খ্রিস্টাব্দে। আবিষ্কার করলেন দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। নদী ছিল রাভি নদী, ইরাবতী নদীর তীরে। ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতার আবিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা কি দেখব, আমরা দেখবো যে হরপ্পা সভ্যতা এটা কোন সময়ের সভ্যতা। এইটা যখন তামার সাথে টিন মিশিয়ে মানুষ ব্রোঞ্জ তৈরি করতে শিখলো। তামার সঙ্গে টিন মিশিয়ে মানুষ যখন ব্রোঞ্জ তৈরি করতে শিখলো তখন হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হলো। হরপ্পা সভ্যতা তখনকার সভ্যতা আমরা দেখছি এখানে কয়েকটা ছবি, আমরা এগুলো ডিসকাস করব। তার আগে আমরা কিছু জিনিস আরো দেখে নেব। যে হরপ্পা সভ্যতা কি যুগের সভ্যতা, তাম্র বন যুগের সভ্যতা বা ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, আমরা যদি দেখি হরপ্পা হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস সিভিলাইজেশন এই যে সিভিলাইজেশনটা এটা হলো কোন যুগের সভ্যতা। তো আমরা পাথরের যুগ দেখলাম, তিনটে পাথরের যুগ, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। পরে আমরা দেখলাম তামার যুগ, এরপর আসবে ব্রোঞ্জের যুগ। এই সভ্যতা এই সভ্যতাটা এই সভ্যতাটা কোন যুগের সভ্যতা, এই সভ্যতাটা ব্রোঞ্জ এজের। এই সভ্যতাটা ব্রোঞ্জ এজের। এটা সময়কাল ছিল মোটামুটি ভাবে 2500 বিসি থেকে 1750 বিসি। এত কিছু মনে রাখতে হবে না,
কিন্তু আমি বলে দিচ্ছি, তোমাদের নোটস করে রাখতে পারো। ব্রোঞ্জ যুগের সভ্যতা 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর ছিল বিস্তৃতি। হরপ্পা সভ্যতার বিস্তৃতি, এটা ছিল একটা ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সভ্যতা যখন ব্রোঞ্জ যুগের, তখন এই সভ্যতাটার আরেকটা নামও আছে। নাম কি? নাম হলো প্রোটোহিস্ট্রিক সভ্যতা। প্রোটোহিস্ট্রিক সভ্যতা। প্রোটোহিস্ট্রিক সভ্যতা এটা একটা, প্রোটোহিস্ট্রিক সিভিলাইজেশন। অর্থাৎ প্রোটোহিস্ট্রিক মানে প্রায় ঐতিহাসিক যুগ। এখানে মানুষ লিখতে জানতো কিন্তু আমরা পড়তে পারিনি, তার জন্য এটা প্রোটোহিস্ট্রিক বা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। অন্য এটা কি সভ্যতা? অন্য এটা হলো একটা ভারতের ফার্স্ট আরবান সিভিলাইজেশন। আরবান সিভিলাইজেশন কেন? প্রথম যে নগর সভ্যতা ভারতে এখানেই গড়ে উঠেছিল। প্রথম নগর সিন্ধু সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল, এই জন্য ফার্স্ট আরবান সিভিলাইজেশন হলো হরপ্পা বা সিন্ধু সভ্যতা। ঠিক আছে, কয়েকটা পয়েন্ট এখানে আমরা পেলাম। এটা ব্রোঞ্জ যুগের সভ্যতা, এটা প্রোটো হিস্ট্রিক যুগের সভ্যতা, কারণ এখানে লিখে গিয়েছিল মানুষ, আমরা পড়তে পারিনি। আর এটা ফার্স্ট আরবান সিভিলাইজেশন, এটা প্রথম নগর সভ্যতা। এই সময় আরো কয়েকটা সভ্যতা পৃথিবীতে ছিল, উপস্থিত ছিল, যেগুলো থেকে আমরা সিন্ধু সভ্যতার প্রমাণ পাই, যাদের কাহিনীতেও আমরা সিন্ধু সভ্যতার অধিবাসীদের কথা আমরা জানতে পারি। যেমন সেই যুগের বিখ্যাত একটা সভ্যতা ছিল মেসোপটেমিয়া বা সুমের সভ্যতা। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া বা সুমের সভ্যতা। তার সঙ্গে সিন্ধুবাসীদের ব্যবসা বাণিজ্য হতো। তারা সিন্ধুদেরকে মেলুহা বলে ডাকতো সিন্ধুবাসীদের। তো মেসোপটেমিয়া আমরা যেটা দেখছি, এই মেসোপটেমিয়া ছাড়াও সে যুগে আরো কয়েকটা সভ্যতা ছিল, যেমন যেমন মিশর, ইজিপ্ট বড় সভ্যতা ছিল, একটা মিশরীয় সভ্যতা। তো মেসোপটেমিয়া ছাড়াও মিশর সভ্যতা ছিল বড় সভ্যতা। মিশরের পিরামিড তোমরা দেখে থাকবে। তো মিশরের সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এই সভ্যতার সঙ্গে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম একটা সভ্যতা, প্রাচীনতম একটা নগর সভ্যতা এখানে শহর। ভারতের প্রথম আরবানাইজেশন কোথায় ঘটেছিল? আরবানাইজেশন প্রথম হরপ্পা সভ্যতাতেই ঘটেছিল। এরপর আমরা এই সভ্যতার যদি সীমা দেখি, এই সভ্যতাটা আমরা দেখলাম কোথায় অবস্থিত, দেখব এই সভ্যতা কোথায় অবস্থিত। এই সভ্যতার সীমা আমরা যদি দেখি, দেখো ভারতের উত্তর পশ্চিম দিকে এবং পাকিস্তানে, বর্তমান পাকিস্তানে এই জায়গাটা অবস্থিত ছিল। সিন্ধু সভ্যতাটা গড়ে উঠেছিল ভারতের উত্তর পশ্চিম অংশ, বর্তমান ভারতের উত্তর পশ্চিম অংশ এবং পাকিস্তান এরিয়ায়। এখানে সিন্ধু সভ্যতায় যে যে শহরগুলো ছিল, বিখ্যাত কয়েকটা শহর হলো হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালীবাগান, ধোলাভিরা, লোথাল, এছাড়া বানওয়ালি, রাখিগিরি। হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় সাইট রোপার, সুতকাঞ্জোদোর, চানহুদারো। এগুলো মোটামুটি ভাবে হরপ্পা সভ্যতার শহর। আমরা যদি হরপ্পা সভ্যতার সীমানা দেখি, চারটে দিক পাবো আমরা হরপ্পা সভ্যতাতে। চারটে দিক পাবো, একটা উত্তর, একটা দক্ষিণ, একটা পূর্ব, একটা পশ্চিম। উত্তর, একটা দক্ষিণ, একটা পূর্ব, একটা পশ্চিম। তো এই উত্তর দিকে হরপ্পা সভ্যতার উত্তরে যেটা অবস্থিত সেটা হলো হরপ্পা সভ্যতার নর্থে যেটা অবস্থিত সেটা হলো জম্মু কাশ্মীরের মান্ডা। নর্থে যেটা অবস্থিত সেটা হলো জম্মু কাশ্মীরের মান্ডা। চেনাব বা চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত জম্মু কাশ্মীরের মান্ডা হলো হরপ্পা সভ্যতার উত্তরের স্থান। হরপ্পা সভ্যতার দক্ষিণ দিকে কতদূর বিস্তৃত ছিল? দক্ষিণ দিকে বিস্তৃত ছিল মহারাষ্ট্রের দৈমাবাদ পর্যন্ত। মহারাষ্ট্রের দৈমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল হরপ্পা সভ্যতা দক্ষিণে। হরপ্পা সভ্যতা পূর্বে বিস্তৃত ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত।
আর হরপ্পা সভ্যতা পশ্চিমে বিস্তৃত ছিল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সুতকেঞ্জোদোর সুতকেঞ্জোদোর পর্যন্ত অবস্থিত ছিল পশ্চিম অংশ। তো হরপ্পা সভ্যতার উত্তর অংশ মান্ডা, দক্ষিণাংশ দৈমাবাদ, পূর্ব অংশ আলমগীরপুর আর পশ্চিম অংশ হলো সুতকেঞ্জোদোর। এই শহরগুলো ছিল হরপ্পা সভ্যতার শেষ সীমা। উত্তরে মান্ডা, দক্ষিণে দৈমাবাদ, পূর্বে আলমগীরপুর এবং পশ্চিমে সুতকেঞ্জোদোর। তো হরপ্পা সভ্যতার সীমানা আমরা খুঁজে পেলাম, আমরা হরপ্পা সভ্যতার সীমানাকে দেখতে পেলাম। এরপর আমরা হরপ্পা সভ্যতার নগর সভ্যতা ইতিহাস সমস্ত কিছু সম্পর্কে জানবো। ইন্দাস মানে কি সিন্ধু? ইন্দাস মানে সিন্ধু, অবশ্যই। ইন্দাস নদী, সিন্ধু নদী, সেখান থেকে ইন্দাস সভ্যতা, ইন্দাস সিভিলাইজেশনের নাম এসেছে। সিন্ধুকে ইন্দাস বলে উচ্চারণ করতো গ্রিকরা, এই জন্য ইন্দাস সিভিলাইজেশন নামেই পরিচিত আছে। এরপর এরপর দেখো হরপ্পা সভ্যতা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হরপ্পা সভ্যতার, সেটা হলো টাউন প্ল্যানিং, তাদের নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার মানুষরা যে খুব আধুনিক ছিল এটা আমরা জানতে পারি কিসে? নগর পরিকল্পনা। তো হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা দ্বারা আমরা হরপ্পা সভ্যতাকে চিনি, সেটা হলো তাদের নগর পরিকল্পনা। তারা কিভাবে সেই প্রাচীন যুগে সুস্থির একটা সুন্দরভাবে নগরকে পরিকল্পনা করেছিল, সেটার জন্য তারা পরিচিত। তো তার জন্য আমাদেরকে প্রথমেই যেটা দেখতে হবে, হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং সম্পর্কে আমাদেরকে জানতে হবে। হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং, টাউন প্ল্যানিং হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং, নগর পরিকল্পনা, এটা হচ্ছে তাদের প্রধান বৈশিষ্ট্য। তাদের শহরের প্রধান বৈশিষ্ট্য হলো টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনা। তো তাদের নগরগুলো কেমন সিস্টেমে ছিল? তাদের নগরগুলো প্রধানত ছিল গ্রিড সিস্টেম। গ্রিড গ্রিড সিস্টেমে ছিল। অর্থাৎ এইভাবে তাদের নগরগুলো এক একটা এরিয়াকে কাট করতো। তাদের নগরগুলো এক একটা বাড়ি, বাড়ির মাঝে মাঝে রাস্তা, বাড়ির ধারে ধারে রাস্তা, এভাবে রাস্তাগুলো বাড়িকে মাঝখানে রেখে রেখে কেটে বানানো হয়েছিল। তো এই যে গ্রিড, একটা গ্রিড সিস্টেমে ছিল নগর পরিকল্পনা। তাদের টাউন প্ল্যানিং, তাদের নগর পরিকল্পনার মধ্যে যেটা অন্যতম ছিল সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, এটা ছিল নগর সভ্যতার মধ্যে অন্যতম একটা উদাহরণ, যেখানে তারা বাড়ির নিচে পাশে রাস্তার ধারে ধারে নর্দমা সৃষ্টি করত। সেই নর্দমার জলগুলো যে বড় খাল এবং নদীতে, সিন্ধু নদীতে গিয়ে মিশত। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তাদের ছিল। বাড়িতে বাড়িতে বাথরুমের ব্যবস্থা ছিল। রাস্তায় একটা নির্দিষ্ট দূরত্বে স্ট্রিট লাইট বসানোরও ব্যবস্থা হরপ্পা সভ্যতায় ছিল। টাউন প্ল্যানিং আমরা দেখতে পাই তারা বাড়ি বানানোর জন্য ব্রান্ড ব্রিক ব্যবহার করতে, পাকা ব্রান্ড ব্রিক বা পাকা মাটির ইট বা পাকা ইট তারা ব্যবহার করত। নেয়াসিস হরপ্পা সভ্যতা পড়ানো হোক আগে, শেষকালে বিলুপ্ত হওয়ার কারণগুলো দেখে নেবো আমরা। ঠিক আছে, চলো কন্টিনিউ করো, পেয়ে যাবে সব। ব্রান্ড ব্রিক অর্থাৎ তারা কি ব্যবহার করত? তারা পাকা মাটির ইট ব্যবহার করত। অর্থাৎ পাকা ইট, তারা আগুনে পোড়ানো ইট ব্যবহার করত তারা বাড়ি ঘর বানানোর জন্য। পাকা মাটির ইট ব্যবহার করত। তো টাউন প্ল্যানিং এ আমরা দেখতে পাচ্ছি তারা নর্দমার ব্যবস্থা করেছে, তারা রাস্তা, বাড়ির পাশে পাশে রাস্তা, সেগুলো ব্যবহার করেছে। তাদের যে উইন্ডো ছিল, সেই উইন্ডো গুলো কিন্তু রাস্তার ধারে ছিল না। আমরা অনেক সময় রাস্তার ধারে জানলা বানাই, সিন্ধু সভ্যতা, সিন্ধুবাসীরা রাস্তার ধারে জানলা বানাতো না, তারা বাইরের দিকে জানলা বানাতো। তো এই ধরনের তাদের কিছু নগর প্ল্যানিং, নগর পরিকল্পনা আমরা দেখতে পাই। স্ট্রিট লাইট, তখন কারেন্ট হয়তো ছিল না, কিন্তু লাইট মশাল দেওয়া হতো। স্ট্রিট লাইটে, লাইটের জায়গায় কি দেওয়া হতো? মশাল দেওয়া হতো। স্ট্রিট লাইটের ব্যবস্থা করা ছিল সেই জন্য।
চলো, এরপর ব্রান্ড বিক পাকা মাটির ইট, পোড়া মাটির ইট ব্যবহার করা হতো টাউন প্ল্যানিং এ। তো হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং আমরা দেখলাম, যেটা হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। যদি জিজ্ঞাসা করে যে হরপ্পা সভ্যতার মানুষদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল বা তারা কেন অত উন্নত ছিল, তাদের উন্নতির কারণ ছিল টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনা। নেক্সট আমরা দেখবো এগ্রিকালচার। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো এগ্রিকালচার। হরপ্পা সভ্যতার এগ্রিকালচার। হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। প্রধান জীবিকা ভারতের সমস্ত যুগেই, সে তুমি সিন্ধু যুগ বলো, সে তুমি বৈদিক যুগ বলো, বর্তমান যুগ, সেই যুগেও ভারতের নাগরিকদের প্রধান জীবিকা সবসময় এগ্রিকালচার। এগ্রিকালচার কি ছিল? মেন অকুপেশন। প্রধান জীবিকা ছিল এগ্রিকালচার। হরপ্পাবাসীদের প্রধান জীবিকা ছিল এগ্রিকালচার। তারা চাষবাসের মধ্যেই চাষবাসই করতো তারা প্রধানত। চাষবাসের তাদের সময় ছিল, সিন্ধু নদীতে বান হতো, বন্যা দেখা দিত, এই জন্য তারা নভেম্বরে তারা চাষ করত, আর এপ্রিলে অর্থাৎ বর্ষার আগে তারা তুলে নিত ফসল। তো নভেম্বরে চাষ করতো, এপ্রিলে তারা ফসল তুলে নিত। প্রধানত তারা গম, যব, ভুট্টা ইত্যাদি চাষ করত। তারা জম যব, গম, ভুট্টা ইত্যাদি চাষ করার সাথে সাথে ধানেরও চাষ করত। ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? লোথাল এবং রংপুরে। ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? লোথাল এবং রংপুরে। এটা ইম্পর্ট্যান্ট, এটা পড়ে পরীক্ষায়, যে এভিডেন্ট অফ রাইস কাল্টিভেশন। এভিডেন্ট অফ রাইট কালটিভেশন কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতায়। লোথাল বলে একটা শহর আছে, লোথাল বন্দর শহর, এবং রংপুর, দুটোই কোথায় অবস্থিত? গুজরাটে। রংপুর, লোথাল এবং রংপুর দুটোই গুজরাটে অবস্থিত। এখানে পাওয়া গেছে ধান চাষের প্রমাণ। এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে যে এভিডেন্ট অফ রাইস কাল্টিভেশন কোথায় পাওয়া গেছে? লোথাল এবং রংপুরে। লোথাল এবং রংপুরে, এটা কোশ্চেনে পড়ে যে ধান চাষের প্রমাণ প্রধানত লোথালই অপশন দেয়া থাকে। রংপুরটাও জেনে রাখো, যদি লোথাল না দেয়া থাকে তাহলে রংপুর দেয়া থাকবে অবশ্যই। এভিডেন্ট অফ রাইস কাল্টিভেশন। সেই যুগের মানুষ কিন্তু আখ চাষের কথা জানতো না। সেই যুগের মানুষ আখ চাষের কথা জানতো না। সেই যুগের মানুষ আখ চাষের কথা জানতো না। সেই টাইমে ফুয়েল ছিল, তবে আজকালকার মতো ফুয়েল থাকেনি, অন্য রকমের ফুয়েল ছিল। ঠিক আছে, অন্য রকমের ফুয়েল ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন অকুপেশন কি? মেন অকুপেশন হচ্ছে কৃষিকাজ। হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা কি ছিল? ইন্দাস সভ্যতার বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ ছিল। এগ্রিকালচার আমরা দেখলাম। এরপর দেখবো যে অ্যানিমাল হাজবেন্ড্রি, পশুপালক সমাজ ছিল হরপ্পা। এটা হচ্ছে তোমার ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল। ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল, কোন কোন প্রাণীদের হরপ্পাবাসীরা পোষ মানিয়েছিল। প্রধান হরপ্পাবাসীদের প্রধান যে প্রাণীটা ছিল, যে প্রাণীটার উল্লেখ আমরা প্রধানত পাই, মেন অ্যানিম্যাল, প্রধান প্রাণী হরপ্পা সভ্যতার কি ছিল? ইউনিকর্ন। ইউনিকর্ন মানে একশৃঙ্গি।
এক সিংহযুক্ত একটা প্রাণী ছিল হরপ্পা সভ্যতাতে, এক সিংহযুক্ত একটা প্রাণী ছিল, এটা ইউনিকর্ন। ইউনিকর্ন এক সিংহযুক্ত প্রাণী ছিল, এটা ছিল হরপ্পা সভ্যতার প্রধান যে প্রাণী, প্রধান প্রাণী। কারণ বেশিরভাগ সিলে, বেশিরভাগ মুদ্রাতে, এগুলো ছিল হরপ্পা সভ্যতার মুদ্রা বা টাকা, বেশিরভাগ টাকাতে এই সিলটারই ছবি পাওয়া গেছে, এই যে ইউনিকর্ন, এই ইউনিকর্ন নামে প্রাণীটিরই ছবি পাওয়া গেছে। এই জন্য হরপ্পাবাসীর প্রধান পশু ছিল, প্রধান প্রাণী ছিল ইউনিকর্ন, মেইন অ্যানিম্যাল ছিল ইউনিকর্ন। এছাড়া মুস, গন্ডার বলতে পারছি না, তবে একশৃঙ্গি প্রাণী, এটা একশৃঙ্গি প্রাণী। এছাড়া ছিল কি মোষ, তারা কুকুর, ভেড়া, ছাগল ইত্যাদি আরো আরো বস্তু, আরো আরো পশু থেকে তারা পোষ মানেছিল। সেখানে গন্ডারের প্রমাণ পাওয়া গেছে, গন্ডারের প্রমাণ পাওয়া গেছে, সেখানে গন্ডারেরও প্রমাণ পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় ঘোড়ার প্রমাণ সেভাবে পাওয়া যায়নি, শুধুমাত্র একটা জায়গা থেকে ঘোড়া পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় রিমেন্স অফ হর্স কোথায় পাওয়া গেছে? রিমেন্স, ঘোড়ার জীবাশ্ম। সিন্ধু সভ্যতার একটা জায়গাতে ঘোড়ার জীবাশ্ম পাওয়া গেছে, এটা খুব ইম্পর্টেন্ট, পড়ে এক্সামে। রিমেন্স অফ হর্স, ঘোড়ার জীবাশ্ম একটা জায়গাতে পাওয়া গেছে, সেটা হলো সুরকোতোডা। সুরকোতডা, এটা কোথায় অবস্থিত? এটা রাজস্থানে অবস্থিত। সুরকোতডাতে পাওয়া গেছে রিমেন্স অফ হর্স, ঘোড়ার জীবাশ্ম, খুব ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতায় ঘোড়ার জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? সুরকোতডাতে পাওয়া গেছে। আর ক্যামেল বা উটের হাড়ও পাওয়া গেছে, উটের হাড়, বোন অফ ক্যামেল, বোন অফ ক্যামেল, উটের হাড় কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়? উটের হাড় কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়? হুম, চলো, রিমেন্স অফ হর্স পাওয়া গেছে সুরকোতডায়। আর কালীবাগান, কালীবাগানে পাওয়া গেছে, কালীবাগান, কালীবাগানে পাওয়া গেছে বোন অফ ক্যামেল, ঘোড়ার হাড়, সরি উটের হাড়, উটের হাড় পাওয়া গেছে। ইউনিকর্ন সত্যি ছিল, না হলে তাদের চিত্রে এতবার চিত্রিত হবে কেন? ইউনিকর্ন সত্যি ছিল, ধরে নাও বর্তমানেও ইউনিকর্ন ইনের মতোই প্রাণী আছে, আমাদের জলদাপাড়া অভয়ারণ্যে আছে একশৃঙ্গি গন্ডার, একশৃঙ্গি গন্ডার আছে, তাদের একটাই সিংহ, একটাই সিং। কালীবঙ্গান বা কালীবাগান, তো কালীবঙ্গান বা কালীবাগানে কি পাওয়া গেছে? ক্যামেল অফ, বোন অফ ক্যামেল। ঠিক আছে, এগুলো প্রাণী, আমাদের অ্যানিমেল। এছাড়া আমাদের আরো প্রাণী আছে, পশুপতি শিবের কাছে বিভিন্ন প্রাণীর ছবি আমরা দেখতে পাবো, সেগুলো নিয়ে আমরা পরে চর্চা করব। আচ্ছা, তিব্বতে থাকে আমি ঠিক জানি না, থাকতে পারে। কত রকম প্রাণী আছে পৃথিবীতে, আমাদের এত কিছু জানা নেই। তো চলো, আমরা দেখতে পাচ্ছিলাম এগ্রিকালচার, তারপর দেখলাম আমরা ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল, অর্থাৎ গৃহপালিত পশু কি ছিল বা পশুদের সম্পর্কে আমরা কি জানতে পারি, হরপ্পা সভ্যতার পশুদের সম্পর্কে আমরা কি জানতে পারি। এরপর আমরা দেখব ট্রেড, বাণিজ্য। বাণিজ্য কাদের সাথে কি হতো হরপ্পা সভ্যতায়? ট্রেড, দেখো ট্রেড বা বাণিজ্য হরপ্পা সভ্যতার মানুষদের সাথে অন্যান্য সভ্যতার তখন হতো, কারণ তার প্রমাণ আমরা জানতে পারি মুদ্রাতে। হরপ্পা সভ্যতায় মেসোপটেমিয়া বা সুমেরদের মুদ্রা পাওয়া গেছে, সুমের সভ্যতায় হরপ্পা সভ্যতার মুদ্রা পাওয়া গেছে। কালীবাগান কোথায়? কালীবাগান হলো, কালীবাগান হলো রাজস্থানে, কালীবাগান হলো রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, সেগুলো সমস্ত সাইট গুলো নিয়ে আলোচনা করব শেষকালে। এখন এগুলো দেখো, ট্রেড, ট্রেড কোথার সঙ্গে কার হতো? হরপ্পা সভ্যতার সঙ্গে ট্রেড হতো মেসোপটেমিয়ানদের। মেসোপটেমিয়ানরা হরপ্পাবাসীদেরকে কি বলতো? মেসোপটেমিয়ান said হরপ্পান
অ্যাজ মেলুহা। হরপ্পা সভ্যতায় যারা হরপ্পান তাদেরকে মেসোপটেমিয়ানরা কি বলতো? মেলুহা বলতো। সুমের সভ্যতার লোকরা হরপ্পাবাসীদেরকে মেলুহা বলতো। মেলুহা বলতো। মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারোতে সুমের সভ্যতার বা মেসোপটেমিয়া সভ্যতার এক টুকরো কাপড় পাওয়া গেছে। আচ্ছা, এগ্রিকালচারে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো পৃথিবীতে প্রথম কটন চাষ কারা করেছিল? পৃথিবীতে প্রথম তুলার চাষ হরপ্পাবাসীরাই করেছিল। ফার্স্ট কাল্টিভেশন অফ কটন। পৃথিবীতে প্রথম তুলার চাষ হরপ্পাবাসীরাই করেছিল। তুলোর থেকে সুতো বানিয়ে তারা বস্ত্র বানাতো, কাপড় জামা তারা বানাতো। পৃথিবীতে প্রথম কাপড়ের চাষ বা তুলোর চাষ সিন্ধুবাসীরাই প্রথম করেছিল। তো মেসোপটেমিয়ারা মেলুহা বলতো, মেসোপটেমিয়া বা সুমের সভ্যতার লোকরা হরপ্পাবাসীদের মেলুহা বলতো। এরপর হরপ্পা সভ্যতায় সুমেরদের সিল কোথায় কোথায় পাওয়া গেছে? মুদ্রা পাওয়া গেছে মেসোপটেমিয়াতে, পাওয়া গেছে লোথালে, পাওয়া গেছে লোথাল একটা বন্দর শহর, সেখানে এক টুকরো কাপড় পাওয়া গেছে মেসোপটেমিয়াতে। এসব কিছু পাওয়া গেছে আমাদের। ট্রেড আমরা দেখতে পাচ্ছি যে মেসোপটেমিয়ার সঙ্গে হতো কার? সিন্ধু সভ্যতার ট্রেড হতো, ব্যবসা হতো, বাণিজ্য হতো। বন্দর শহর কোনগুলো ছিল? লোথাল ছিল বন্দর শহর, পোর্ট পোর্ট সিটি কোন কোন ছিল? লোথাল, সুরকোতাডা, সুতকেঞ্জোদোর, সুতকেঞ্জোদার। এগুলো ছিল মোটামুটি ভাবে বন্দর। এই বন্দরগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতে থাকতো। বন্দরগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্য সিন্ধু সভ্যতায় হতো। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য কি কি হতো? ব্যবসা বাণিজ্য হতো বিভিন্ন কৃষিজাত দ্রব্য, জামা কাপড়, যেগুলো তুলোর থেকে উৎপাদিত হতো। এছাড়া সিন্ধু সভ্যতার মানুষরা গয়না, বিভিন্ন রকম গয়না অলংকার তৈরি করতে পারতো। তারা বেড মেকিং ফ্যাক্টরি ছিল তাদের, কালীবাঙ্গানে চাইলে তাদের বেড মেকিং ফ্যাক্টরি, বালা বানাতো, হাতের হাতের বালা তারা বানাতে পারতো। তো সেই জিনিসগুলো তারা কি করতো? ব্যবসা বাণিজ্য করতো মেসোপটেমিয়ান, এছাড়া মিশর সভ্যতার সঙ্গে তৎকালীন যে সভ্যতাগুলো ছিল তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো। তো প্রমাণ পাওয়া গেছে মেসোপটেমিয়ানদের সাথে তারা যে ব্যবসা বাণিজ্য করতো। মেসোপটেমিয়ার মুদ্রা পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়, সিন্ধু সভ্যতার মুদ্রা পাওয়া গেছে মেসোপটেমিয়াতে। ট্রেড আমরা দেখলাম। এরপর আমরা দেখব আর্ট এন্ড ক্রাফট। আর্ট এন্ড ক্রাফট। সিন্ধু সভ্যতার পুরুষ নারী উভয়েই কি করতো? অলংকার পরতো, গয়না পরতো। আর্ট এন্ড ক্রাফটে সিন্ধু সভ্যতা ছিল খুব উন্নত। তারা উভয়ই কি করতো? গয়না পরতো, বিভিন্ন রকম উপাদান পরতো, তারা বিভিন্ন কিছু সাজিয়ে পরতো। তো আর্ট এন্ড ক্রাফটে সিন্ধু সভ্যতা, সিন্ধুবাসীরা খুব উন্নত ছিল। তারা তারা কি করতো? তারা যে লিনিয়ার সিস্টেমে তারা ওজন করতো, রৈখিক সিস্টেমে তাদের ওজন সিস্টেম ছিল। তাদের যে বাটখারা গুলো ছিল সেগুলো ছিল কিউবাল, অর্থাৎ কিউবাল শেপের বাটখারা ছিল। কিউবাল শেপের ওয়েট সিস্টেম ছিল তাদের, বাটখারা গুলো ছিল, সেখানে তারা ওজন করত। আর্ট এন্ড ক্রাফটের দিক থেকে তারা খুব উন্নত ছিল। কালীবাঙ্গানে বেড মেকিং ফ্যাক্টরি পাওয়া গেছে, বালা তৈরির ফ্যাক্টরি পাওয়া গেছে, বেড মেকিং ফ্যাক্টরি কালীবাঙ্গান। কালীবাগানে বেড মেকিং ফ্যাক্টরি, বালা তৈরির ফ্যাক্টরি পাওয়া গেছে। বালাগুলো তৈরি হতো কি দিয়ে? স্টিটাইট দিয়ে। স্টিটাইট বলে এক ধরনের পাথর পাওয়া যেত, সেই পাথরটা দিয়ে, সেই ধাতুটা দিয়ে। কালীবাগান হলো, কালীবাগান বর্ধমানে রাজস্থানে অবস্থিত। সাইট গুলো যখন বলবো সমস্ত সাইট গুলো নিয়েই বলবো, ঠিক আছে? সমস্ত সাইট গুলো নিয়ে বলবো। স্টিটাইট দিয়ে তারা বালাগুলো বানাতো। এরপর
এই যে তাদের ফ্যাক্টরি ছিল, এর সঙ্গে কিছু কিছু ফ্যাক্টরির যোগ পাওয়া গেছে। লিপস্টিক ফ্যাক্টরি খুঁজে পাওয়া গেছে কোথায়? লিপস্টিক ফ্যাক্টরি খুঁজে পাওয়া গেছে চানহুদারো। এটা একটা সিন্ধু সভ্যতার কাছে অবস্থিত, সিন্ধু নদীর কাছে অবস্থিত। লিপস্টিক ছাড়াও এখানে যেটা পাওয়া গেছে সেটা হলো ইঙ্কপট, অর্থাৎ কালি তৈরি হতো এখানে। ভ্যানিটি ব্যাগ ফ্যাক্টরি কোথায় পাওয়া গেছে? ভ্যানিটি ব্যাগের ফ্যাক্টরি পাওয়া গেছে হরপ্পায়। হরপ্পা একটা শহর, প্রতিটা শহরে আলাদা আলাদা ফ্যাক্টরি পাওয়া গেছে। এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো আমি মোটামুটি লিখে দিলাম, মনে রাখার দরকার নেই এগুলো। ঠিক আছে, তা আর্টস অ্যান্ড ক্রাফটের পরে আমরা যেটা দেখব সেটা হলো হরপ্পাবাসীরা কি করতো? তাদের একটা শাসন পদ্ধতি ছিল, তারা যে বাণিজ্যিক গোষ্ঠী ছিল তারাই শাসন করত। আর হরপ্পাবাসীদের একটা ধর্মীয় কালচার ছিল, আলাদা আলাদা ধর্মীয় কালচার। তো রিলিজিয়াস সিস্টেম আমরা দেখব। রিলিজিয়াস সিস্টেম হরপ্পাতে কোনো মন্দির ছিল না। হরপ্পাতে কোন রকম কোনো মন্দির ছিল না। নো এভিডেন্ট অফ টেম্পল। তারা প্রকৃতি পূজা করত, তাদের কাছে কোন রকম কোনো মন্দির ছিল না। নো এভিডেন্ট অফ টেম্পল, মন্দির ছিল না, তারা প্রকৃতির পূজা করত। আর কি ছিল ইম্পর্টেন্ট? আর ছিল তাদের প্রধান পুরুষ দেবতা ছিল মেল ডেইটি। মেল ডেইটি প্রধান পুরুষ দেবতা ছিল পশুপতি শিব বা প্রোটোশিবা। পশুপতি শিব বা প্রোটোশিবা, মেল ডেইটি ছিল পশুপতি শিব বা প্রোটোশিবা। তোমরা যদি দেখো প্রোটোশিবা পশুপতি শিবের ছবি এখানে দেখতে পাচ্ছ। পশুপতি শিব, এই পশুপতি শিবের মাথায় দুটো শিং ছিল। যোগ মুদ্রায় বা ধ্যান মুদ্রায় তিনি বসে থাকতেন। আর তার আশেপাশে কিছু হাতি দেখতে পাওয়া যেত, গন্ডার দেখতে পাওয়া যেত, হাতি, গন্ডার, ঘোড়া ইত্যাদি দেখতে পাওয়া যেত, মোষ দেখতে পাওয়া যেত, তার দুধারে দুটো হরিণ, এগুলো দেখতে পাওয়া যেত। এগুলো পশুপতি শিবের মূর্তিতে আশেপাশে দেখা যেত। প্রধান পুরুষ দেবতা ছিলেন তিনি, পশুপতি শিবই ছিলেন প্রধান পুরুষ দেবতা। প্রধান ফিমেল ডেইটি কে ছিলেন? মহিলা দেবী কে ছিলেন? ফিমেল ডেইটি মাতৃদেবী ছিলেন, মাদার গডেস। মাতৃদেবী ছিলেন, তিনি ছিলেন, মাকে পূজা করা হতো, তিনি ছিলেন ফিমেল ডেইটি, মাতৃদেবী, মাদার গডেস। এছাড়া আরো অনেক দেবদেবীর পূজা সিন্ধুবাসীরা করত, যেমন গাছপালার পূজা তারা করত, গাছপালার সাথে সাথে তারা সূর্য, চন্দ্র এদের পূজাও করত। তো আরো অনেক দেবদেবীর পূজা সিন্ধু সভ্যতাতে পাওয়া যায়। আর্ট এন্ড ক্রাফটে আমরা যদি দেখি, সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদারোতে একটা ভালো ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে, ব্রোঞ্জের নর্তকী মূর্তি। তো ব্রোঞ্জের নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে, যেটা আর্ট এন্ড ক্রাফটের একটা চূড়ান্ত নিদর্শন। এছাড়া একটা মহেঞ্জোদারোতে একটা বিয়ার্ডেড ম্যান, যেগুলো আমি সাইটে যখন আসবো তখন সবগুলো বলবো, একজন দাড়িওয়ালা পুরুষকে পাওয়া গেছে, যেটাকে সেই যুগের পুরোহিত বলে মনে করা হতো। তো রিলিজিয়াস সিস্টেম ছিল তাদের, এই ধরনের কোনো মন্দির সেখানে পাওয়া যায়নি। মেল ডেইটি প্রধান ছিল পশুপতি শিবা, ফিমেল ডেইটি ছিল মাদার গডেস। এছাড়া তারা লিঙ্গ এবং যোনিরও পূজা করত, সেই এভিডেন্সও সেখানে পাওয়া গেছে। এখানে আমরা দেখলাম রিলিজিয়াস সিস্টেম। এরপর আমরা যেটা দেখব সেটা হলো যে সিন্ধু সভ্যতার একটা লিপি ছিল। সেই লিপিটাকে কি বলা হতো? সিন্ধু সভ্যতার একটা লিপি ছিল, সেই লিপিটাকে বলা হতো পিক্টোগ্রাফিক লিপি। সিন্ধু সভ্যতায় একটা লিপি ছিল, সেই লিপিটাকে কি বলা হতো? পিক্টোগ্রাফিক লিপি।
চলো, স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট ছিল সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট ছিল পিক্টোগ্রাফিক। পিক্টোগ্রাফিক অর্থাৎ ছবি, চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে তারা লিখতো। বিভিন্ন লেখা তারা লিখতো ছবির মাধ্যমে, চিত্রের মাধ্যমে। পিক্টোগ্রাফিক। তাদের লিপিটা মিশরের হায়ারোগ্লিফিক লিপির মতো। হায়ারোগ্রাফিক হায়ারোগ্রাফিক লিপির মতো দেখতে। হায়ারোগ্রাফিক অর্থাৎ পিক্টোগ্রাফিকই, মানে হায়ারোগ্রাফিক মনো ছবির লিপি, পিক্টোগ্রাফিক মনো ছবির লিপি। এই লিপিটা ছিল বোস্টোফেদন স্টাইলে। বোস্টোফেদন বোস্টোফেদন স্টাইল অর্থাৎ কি? বোস্টোফেদন স্টাইল অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে লেখা, আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা, এভাবে তারা লিখতো। ডান দিক থেকে বাঁ দিক, আবার বাঁ দিক থেকে ডান দিকে তারা লিখতো। বোস্টোফেদন স্টাইলে এই লিপিটা লেখা গেছে। আর এই লিপিটাকে এখনো পাঠ উদ্ধার করা যায়নি। এই লিপিটাকে এখনো পাঠ উদ্ধার বা পড়ে পড়ে ফেলা যায়নি, কেউ পড়তে পারেনি এখনো। এই জন্য সিন্ধু সভ্যতা প্রোটো হিস্ট্রিক যুগের সভ্যতা, প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এই যুগে আমরা কিছু বুরিয়াল প্র্যাকটিস দেখতে পাবো। বুরিয়াল প্র্যাকটিস, বুরিয়াল প্র্যাকটিসে কি কি দেখতে পাবো? এখানে সমাধি কেমন কেমন ছিল। এই যুগে মানুষ মেগালিথ, মাইকোলিথের মতো সমাধি ইউজ করতো। তো সমাধি কেমন কেমন ছিল বুরিয়াল প্র্যাকটিসে আমরা যদি দেখতে চাই, মৃতদেহকে নর্থ থেকে সাউথে ফেস করা হতো। নর্থ সাউথ। মৃতদেহকে কি উত্তর দক্ষিণে রাখা হতো। মৃতদেহকে উত্তর দক্ষিণে রাখা হতো। এই যুগে কতগুলো সমাধি পাওয়া গেছে? R37 টাইপ সমাধি, H টাইপ সমাধি, এরকম কতগুলো বড় বড় সমাধি পাওয়া গেছে। ঠিক আছে, বুরিয়াল প্র্যাকটিস আমরা দেখলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো হরপ্পা সভ্যতার ধ্বংস। হরপ্পা সভ্যতার ধ্বংস কি জন্য হয়েছিল? কোন কোন ঐতিহাসিক মনে করেন যে বন্যা, সিন্ধু সভ্যতার বন্যার কারণেই হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছিল। সিন্ধু সভ্যতার বন্যার কারণেই হরপ্পা সভ্যতার ধ্বংস হয়ে গেছিল, জন মার্শাল তাই মনে করেন। আরো অনেক সভ্যতার অনেক অনেক বিজ্ঞানী আছেন, অনেক অনেক ঐতিহাসিক আছেন, তারা কিন্তু সিন্ধু সভ্যতার জন্য আর্যদের আক্রমণকে দায়ী করেন, বা মরুভূমি পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তনকে অনেকে দাবি করেন। তো এইভাবে সিন্ধু সভ্যতার ধ্বংস নিয়ে অনেকের মত, বিভিন্ন অনেক মত আছে। সিন্ধু সভ্যতা প্রায় 1750-এর পর, খ্রিস্টপূর্বাব্দের পর ধ্বংস হয়েছিল। তারপরে আমাদের ভারতে আর্য সভ্যতার স্থাপিত হয়েছিল সিন্ধু সভ্যতার পরবর্তীকালে। তো আমরা এতদূর দেখলাম। নেক্সট আমরা কিছু শহরগুলো দেখব। তার আগে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে, যেগুলো আমরা ছবি এখানে দেখতে পাচ্ছি। দেখো, কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিকর্ন। এটা হচ্ছে ইউনিকর্ন, একটা পশু, সিন্ধু সভ্যতার প্রধান পশু। এই যে সিন্ধু সভ্যতার সিলগুলো ছিল বা মুদ্রাগুলো ছিল, এই মুদ্রাগুলোতে বেশিরভাগ বেশিরভাগ মুদ্রায় এরই ছবি ছিল, ইউনিকর্নেরই ছবি ছিল। এটা হচ্ছে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ। হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো দেখানো যাচ্ছে। মাটির পাত্র কেমন ছিল? কালো এবং লাল রঙের। মাটির পাত্র কেমন ছিল? কালো এবং লাল রঙের মাটির পাত্র এখানে ছিল। কালো লাল রঙের। এই যে পশুপতি শিবের ছবি আমরা দেখতে পাচ্ছি, এই পশুপতি শিবের একদিকে ছিল বাঘ, হাতি, গন্ডার, মোষ। বাঘ, হাতি, গন্ডার, মোষ, আর নিচে ছিল হরিণ। পশুপতি শিব প্রধান দেবতা ছিল সিন্ধু সভ্যতার। ব্রোঞ্জের নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। ব্রোঞ্জের নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আচ্ছা, মহেঞ্জোদারোতে একটা বিয়ার্ডেড ম্যান বা দাঁড়িয়েওয়ালা ব্যক্তির ছবি সেখানে পাওয়া গেছে। এগুলো আমরা ডিসকাস করব, বিভিন্ন সাইট গুলো, ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতার যে সাইট গুলো আছে সেগুলো নিয়ে নেক্সট আমরা ডিসকাস করব। বলো শক্তিপদ, বলো।
শক্তিপদ শোনা যাচ্ছে? তাহলে তোমার খুব ডিস্টার্ব হচ্ছে, কমেন্টে জানাও। চলো দেখো আমরা এবারে ইম্পর্টেন্ট কিছু সাইট দেখবো। ইম্পর্টেন্ট কিছু সাইট আমরা দেখবো এবং সেখানে কি কি প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে সেগুলো আমরা দেখবো। এখানে এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, তাই এগুলো তোমাদেরকে কিছুটা হলেও মনে রাখতে হবে। চলো দেখো আমরা একে একে দেখবো। প্রথমে আমরা দেখবো যে প্রথম যে সভ্যতাটা আবিষ্কার হয়েছিল, হরপ্পা সভ্যতায় যে প্রথম শহরটা আবিষ্কার হয়েছিল, সেই শহরটার নাম ছিল হরপ্পা। সেই সভ্যতাটার নাম ছিল হরপ্পা। হরপ্পা হরপ্পাটা কি? প্রথম আবিষ্কৃত শহর। হরপ্পাটা কি? ফার্স্ট ডিসকভার্ড সাইট। এই জন্য সিন্ধু সভ্যতার নাম, আরেক নাম হরপ্পা সভ্যতা। প্রথম আবিষ্কার হয়েছিল বলে সিন্ধু সভ্যতার আরেক নাম হরপ্পা সভ্যতা। 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখবো, যে এই সভ্যতা কোথায় অবস্থিত? এই সভ্যতার অবস্থিত পাঞ্জাবে, পাকিস্তানের পাঞ্জাবে, মন্টগোমারি জেলায়। পাঞ্জাবের মন্টগোমারি জেলায়, পাকিস্তান পাঞ্জাবে অবস্থিত। বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? রিভার আমরা দেখবো, রিভার রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। রাভি বা ইরাবতী, রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। 4 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখব, যে হরপ্পা সভ্যতাতে কি কি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় যেটা পাওয়া গেছে, 6 গ্রেনারি ইন 2 রোস। দুটা রোতে 6টা করে গ্রেনারি পাওয়া গেছে। 6টা গ্রেনারি পাওয়া গেছে। গ্রেনারি অর্থাৎ শস্যাগার, শস্যাগার পাওয়া গেছে। এখানে শস্য রাখার জন্য আমরা যেমন মরাই বলতাম, মরাই, সেই মরাই, শস্য রাখার মরাই পাওয়া গেছে 6টা হরপ্পা সভ্যতাতে। আর কি পাওয়া গেছে? আর কি পাওয়া গেছে? আর পাওয়া গেছে ক্লে ফিগার, ক্লে ফিগার অফ মাদার গডেস, মাদার, ক্লে ফিগার অফ মাদার গডেস, ক্লে ফিগার অফ মাতৃ মন্দির, মায়ের মূর্তি পাওয়া গেছে মাটির। আর কি পাওয়া গেছে? সমাধি পাওয়া গেছে, ক্রিমেশন, ক্রিমেশন পাওয়া গেছে R37 টাইপ অ্যান্ড H টাইপ। হরপ্পা সভ্যতায় কি কি পাওয়া গেছে আমরা এখানে দেখলাম। ঠিক আছে, হরপ্পা। নেক্সট আমরা দেখব মহেঞ্জোদারো। নেক্সট আমরা দেখব মহেঞ্জোদারো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এটাকে কি বলা হয়? মাউন্ড অফ ডেড, মৃতের স্তূপ। মাউন্ড অফ ডেড, মাউন্ড অফ ডেড, মৃতের স্তূপ বলা হয়। ক্রিমেশন মানে সমাধি,
ক্রিমেশন মানে হলো সমাধি। মাউন্ড অফ ডেড, মৃতের স্তূপ বলা হয় কারণ যখন মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয় তখন অনেক মৃত মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছিল, এই জন্য এটাকে বলা হতো মহেঞ্জোদারো, অর্থাৎ মাউন্ড অফ ডেথ। মাউন্ড অফ ডেড কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? সিন্ধ প্রদেশ। সিন্ধ প্রদেশ কোথাকার? পাকিস্তানের। সিন্ধ, সিন্ধ প্রদেশ পাকিস্তানের একটা রাজ্য আছে নাম সিন্ধ, সেই সিন্ধ প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। লারকানা, তো সিন্ধ প্রদেশে অবস্থিত। নদীটার নাম কি? ইন্দাস। রিভার কি? ইন্দাস। সিন্ধু নদীর তীরে অবস্থিত। নদী কি? ইন্দাস। সিন্ধু নদীর তীরে অবস্থিত। তোমরা যদি ইন্দাস মনে রাখতে না পারো, মনে রাখবে সিন্ধু। সিন্ধু বা ইন্দাস নদীর তীরে অবস্থিত। এরপর কি কি পাওয়া গেছে এখানে? এখানে অনেক কিছু পাওয়া গেছে, যেমন নর্তকী মূর্তি, ব্রোঞ্জের মূর্তি, ড্যান্সিং ব্রোঞ্জ, ড্যান্সিং গার্ল, ড্যান্সিং গার্ল, ব্রোঞ্জের ড্যান্সিং গার্ল, ব্রোঞ্জের নর্তকী মূর্তি পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যান, একজন দাঁড়িয়েওয়ালা পুরুষ মানুষকে দেখতে পাওয়া গেছে, বিয়ার্ডেড ম্যান। আর কি পাওয়া গেছে? গ্রেট বাথ, গ্রেট বাথ, একটা মহান স্নানাগার পাওয়া গেছে, একটা সুইমিং পুল পাওয়া গেছে, গ্রেট বাথ। এই সুইমিং পুলটাতে মনে করা হতো যে ধর্মীয় উদ্দেশ্যে স্নান করা হতো, ধর্মীয় উদ্দেশ্যে পূজা করার জন্য তার আগে স্নান করা হতো গেট বাথ। তার আশেপাশে বাথরুমের ব্যবস্থা ছিল গেট বাথের। গেট বাথটা মোটামুটি ভাবে 180 ফুট লম্বা, 108 ফুট চওড়া এবং 8 ফুট গভীর ছিল। এগুলো মোটামুটি গেট বাথ সম্পর্কে ইনফরমেশন। তো গেট বাথ কোথায় ছিল? মহেঞ্জোদারোতে। মনে রাখতে হবে গেট বাথ কোথায় আছে? মহেঞ্জোদারো, এটা ইম্পর্টেন্ট। গেট বাথ কোথা থেকে পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। নেক্সট, গ্রেট গ্রেনারি, গ্রেট গ্রেনারি, মহান শস্যাগার। এটা হচ্ছে সবচেয়ে টলেস্ট বিল্ডিং, সিন্ধু সভ্যতার টলেস্ট বিল্ডিং। সিন্ধু সভ্যতার সবচেয়ে লম্বা বিল্ডিং কোনটা? গ্রেট গ্রেনারি, যেটা পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। আর কি পাওয়া গেছে? আর কি পাওয়া গেছে এখানে? কটন ক্লথ পাওয়া গেছে, কটন ক্লথ, কটন ক্লথ পাওয়া গেছে, একটা কাপড়ের টুকরা পাওয়া গেছে। এগুলো পাওয়া গেছে এখানে। তো বিয়ার্ডেড ম্যান, ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল, গেট বাথ অ্যান্ড গ্রেট গ্রেনারি। এছাড়া বড় বড় কয়েকটি অ্যাসেম্বলি হল পাওয়া গেছে যেখানে অনুষ্ঠান হতো বলে জানা যায়। অ্যাসেম্বলি হলও পাওয়া গেছে। তাহলে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধ প্রদেশে, পাকিস্তানের। রিভার কোনটা? নদী কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদী বা ইন্দাস নদীর তীরে অবস্থিত। বিয়ার্ডেড ম্যান, ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল, গেট গ্রিনারি, গেট বাথ, এগুলো পাওয়া গেছে এখানে। নেক্সট আমরা দেখব লোথাল। নেক্সট আমরা যেটা দেখব লোথাল। লোথাল, লোথাল এটা একটা পোর্ট সিটি, এটা একটা পোর্ট সিটি, বন্দর শহর। লোথাল একটা পোর্ট সিটি, বন্দর শহর। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাট, গুজরাট।
অ্যাকচুয়ালি কচ্ছের রনের কাছে অবস্থিত, কচ্ছের রনের কাছে অবস্থিত, গুজরাটে অবস্থিত লোথাল। নদী কি? এটা ইম্পর্টেন্ট, এই নদীটা ইম্পর্টেন্ট। ভোগবা, ভোগবা, ভোগবা নদীর তীরে অবস্থিত লোথাল। কোন নদীর তীরে অবস্থিত? ভোগবা নদীর তীরে অবস্থিত লোথাল। আচ্ছা, কি কি পাওয়া গেছে? রাইস হাক্স, ধানের গোলা, রাইস হাক্স। আর কি পাওয়া গেছে? ফায়ার অল্টার, ফায়ার অল্টার, যজ্ঞের বেদি, ধানের গোলা, যজ্ঞের বেদি, রাইস হাক্স, ফায়ার অল্টার, রাইস হাক্স, ফায়ার অল্টার। ঠিক আছে। আর কি পাওয়া গেছে? ডক ইয়ার্ড, বন্দর পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? ডকইয়ার্ড, বন্দর পাওয়া গেছে। লোথাল। ঠিক আছে, লোথাল আমরা দেখলাম। এরপর আমরা দেখব চানহু দারো, চানহু দারো, চানহু দারো, এটা পাকিস্তানে অবস্থিত। পাকিস্তান সিন্ধ প্রদেশে অবস্থিত, সিন্ধ। নদী, রিভার, এটাও ইন্দাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার সব শহরগুলি বড় বড় প্রাচীর দ্বারা ঘেরা। সেই প্রাচীরগুলোকে বলা হয় সিটাডেল। একটা শহরই আছে যে শহরে কোনো সিটাডেল নেই। তো এখানে কোথায়, কোন শহর সেটা? নো সিটাডেল আছে চানহুদারোতে, নো সিটাডেল। কোনো পরীক্ষা বা প্রাচীর সেখানে ছিল না। নো সিটাডেল কোথায়? চানহুদারোতে। এখানে কি পাওয়া গেছে? ইঙ্কপট, লিপস্টিক, এগুলো পাওয়া গেছে। তো সিটাডেল ছিল না, একমাত্র প্রাচীরবিহীন বা সিটাডেল বিহীন শহর হলো সিন্ধু সভ্যতার চানহুদারো। এখানে লোথাল দেখলাম, এখানে আমরা চানহুদারো দেখলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো কালীবাগান, সেটা হলো কালীবাগান। কালীবাগান, কালীবাগান কোথায় অবস্থিত? কালীবাগান অবস্থিত রাজস্থান। কোন নদীর তীরে অবস্থিত? রিভার ঘাঘর, রিভার ঘাঘর। ঠিক আছে। নেক্সট কি কি পাওয়া গেছে? বেড মেকিং ফ্যাক্টরি পাওয়া গেছে, বেড মেকিং ফ্যাক্টরি, বেড মেকিং ফ্যাক্টরি পাওয়া গেছে কালীবাগানে। আর কি পাওয়া গেছে? কাঠের লাঙ্গল, উডেন পাল্প, কাঠের লাঙ্গল পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? বোন অফ ক্যামেল, আর কি পাওয়া গেছে? ক্লে কাঠ, একটা গরুর গাড়ির, মাটির গরুর গাড়ি পাওয়া গেছে। এটা হচ্ছে কালীবাগান। হ্যাঁ, ওই যুগেও স্ট্রিপ পাওয়া গেছে, ওই যুগেও লেক স্ট্রিপ পাওয়া গেছে। সিন্ধু সভ্যতা ছিল খুব উন্নত সভ্যতা, সিন্ধু সভ্যতা ছিল খুব উন্নত সভ্যতা। আমরা কালীবাগান দেখলাম। আমরা এরপর যেটা দেখব, কালীবাগান আমরা দেখলাম, আমরা এরপর দেখব কালীবাগান দেখলাম, সুরকতটা দেখব।
সুর কতটা? সুর কতটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এটা একটা পোর্ট সিটি। পোর্ট সিটি, এখানে কি পাওয়া গেছে? রিমেন্স অফ হর্স। রিমেন্স অফ হর্স। আমরা সুর কতটা দেখলাম। আমরা এরপর দেখব রাখিগিরি। রাখিগিরি কোথায় অবস্থিত? হরিয়ানা। হরিয়ানায় অবস্থিত। এটা কি লার্জেস্ট সাইট, মনে রাখতে হবে, লার্জেস্ট। লার্জেস্ট সাইট, সবচেয়ে বড় সাইট। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সাইট কোনটা? রাখিগিরি। কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত। ঠিক আছে, রাখিগিরি কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত। ধোলাভিরা। ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এটা একটা পোর্ট সিটি। এটা একটা পোর্ট সিটি। এখানে কি কি আছে? অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম। অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম, ওয়াটার রিজার্ভার, ওয়াটার রিজার্ভার, স্টেডিয়াম। স্টেডিয়াম এগুলো ধোলাভিরা থেকে পাওয়া যায়। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। সবচেয়ে উন্নত শহর ছিল, সিন্ধু সভ্যতার সবচেয়ে উন্নত শহর। রিমেন্স অফ, হ্যাঁ রিমেন্স বলতে ফসিল, জীবাশ্ম। জীবাশ্ম। আচ্ছা, ধোলাভিরা। নেক্সট আমরা যেটা দেখছি সেটা হলো রোপার। রোপার কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। রিভার কি? সতলুজ। রোপার। নেক্সট আমরা দেখব বানওয়ালি। নেক্সট আমরা যেটা দেখব বানওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানা। বলো অনিন্দিতা। ধোলাভিরা সমুদ্রের ধারে শহর। ধোলাভিরা সমুদ্রের ধারে শহর, ঠিক আছে। নদী সেভাবে নেই, সমুদ্রের ধারে শহর। চলো, চলো এখানে আমরা দেখছি বানওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত। বানওয়ালি অবস্থিত হরিয়ানায়। নেক্সট আমরা যদি আরো দেখতে চাই কিছু, আলমগীরপুর আছে উত্তরপ্রদেশ, দৈমাবাদ আছে মহারাষ্ট্রে। তো মোটামুটি ভাবে এগুলো জেনে রাখলে হবে, এর বেশি অতিরিক্ত জানার প্রয়োজন নেই। এরপর আমরা যে সিন্ধু সভ্যতা দেখলাম, এই সভ্যতাটা আবিষ্কৃত হয়েছিল কবে? সিন্ধু সভ্যতাটা ডিসকভার কবে হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে হয়েছিল। কে ডিসকভার করেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি তিনি ডিসকভার করেন হরপ্পা। তিনি ডিসকভার করেন হরপ্পা। 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি ডিসকভার করেন মহেঞ্জোদারো।
এছাড়া আমাদের লোথাল ডিসকভার কে করেছিলেন? এস এ রাও লোথাল। আর আর এস বিস আবিষ্কার করেন রাখিগিরি এবং কালীবাগান। এগুলো মোটামুটি ভাবে কিছু জিনিস যদি মনে রাখতে চাও। এতদূর পর্যন্ত ছিল তোমাদের সিন্ধু সভ্যতার ইতিহাস। সিন্ধু সভ্যতায় কোথায় কি পাওয়া যায়, কৃষিকাজ কেমন ছিল, ট্রেড ব্যবসা বাণিজ্য কেমন হতো, পশুপালন তারা কিভাবে করতো, নগর পরিকল্পনা তাদের কেমন ছিল, এগুলো ছিল টোটাল তোমাদের সিন্ধু সভ্যতার ইতিহাস। বলো ক্লাস কার কেমন কি লেগেছে বলো। যদি মনে হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন, এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আমি ঠিক যেভাবে কোশ্চেন প্র্যাকটিস করাবো সেভাবে কোশ্চেন প্র্যাকটিস করে যাবে, তাহলেই মোটামুটি ভাবে তোমাদের সেগুলো প্র্যাকটিস হয়ে থাকবে। এগুলো তোমাদের ডিটেলস বলে দেওয়া হলো। যার প্রয়োজন হবে শোনো, রেকর্ডিং শোনো, যার প্রয়োজন হবে না না শোনো, কোনো অসুবিধা নেই, শুধু প্র্যাকটিস গুলো ভালো করে করতে থাকো। তোমাদের ডিটেলস আমি পড়িয়ে দিলাম, এরপর তোমাদের নিজের নিজের ইচ্ছে তোমরা কতটা পড়বে কতটা পড়বে না, যেগুলো স্টার দিলাম সেগুলোই শুধু পড়বে কিনা তোমাদের ইচ্ছে। তোমরা যদি অন্য এক্সামের জন্য প্রিপারেশন নাও তাহলে তোমরা পুরোটাই পড়তে পারো। বেসন ইউজ হতো না এসব তো বলতে পারছি না, হতেও পারে, অসুবিধা নেই, বেসন ইউজ হতো কিনা। চলো, আচ্ছা আগের দিনের ফিজিক্সের কোশ্চেন গুলো ঠিক আছে, ফিজিক্সের নেক্সট যেদিন ক্লাস আছে সেদিন বলবো, তোমাদের কি কি অসুবিধা হচ্ছে বলবে। অনিরুদ্ধ কি প্রবলেম হচ্ছিল বলো ফিজিক্সের? আচ্ছা ঠিক আছে, তুমি পাঠাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, বলে দেবো। ইউটেন্সিল, হ্যাঁ ইউটেন্সিল বাসন, আচ্ছা আচ্ছা বাসন, হ্যাঁ ইউটেন্সিল ছিল, মাটির বাসনপত্র বেশি ছিল, মাটির বাসনপত্র বেশি ছিল, লাল এবং কালো রঙের বাসনপত্র বেশি ইউজ হতো, মাটিরই বাসনপত্র বেশি ইউজ হতো সেই সময়। ঠিক আছে, ব্রোঞ্জের কিছু বাসনপত্র গয়না বেশিরভাগ পাওয়া গেছে, কিন্তু মাটির বাসনপত্র বেশি সে সময় ব্যবহার হতো। অস্ত্রশস্ত্র ব্যবহার তারা জানতো না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সিন্ধুবাসীরা আয়রনের ব্যবহার জানতো না, সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না, এটা খুব ইম্পর্টেন্ট। Indus people do not know the use of iron. Indus people লোহার ব্যবহার জানতো না। ইন্দাস পিপল অর্থাৎ সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না। কাল সুশান্ত স্যারের ক্লাস আছে, জয়েন করবে সকলে। ঠিক আছে, ফিজিক্সে কার কি প্রবলেম আছে আমাকে পাঠাবে, আমি দেখবো। দেখো তোমাদের সায়েন্সটা আমার শেষ করা নিয়ে কাজ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভালোভাবে চ্যাপ্টার ওয়াইজ আমাকে শেষ করতে হবে। তোমাদের জিকে আমি বেশি প্র্যাকটিস করাবো ডিটেলসে, তোমাদের এখন ডিটেলসে পড়াচ্ছি কোনো এক্সামের ডেট দেয়নি বলে, যখনই এক্সামের ডেট দিয়ে দিবে তখন আমি বেশি করে জিকে প্র্যাকটিস করাবো, কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করাবো। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমাকে পুরো চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে শেষ করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ শেষ করে সেগুলোর কোশ্চেন আলাদা আলাদা প্র্যাকটিস করাতে হবে। ঠিক আছে, বুঝেছো প্রীতমিন্দু? বলো, কাল ম্যাথের ক্লাস আছে তোমাদের সুশান্ত স্যারের, তোমাদের এগুলো পিডিএফ আমি দিয়ে দেব, এই যেগুলো আছে পিডিএফ আমি সব দিয়ে দেব তোমাদেরকে। তবু তোমরা যে স্টার দিয়েছি, যেগুলো স্টার দেওয়া মার্কগুলো সেগুলো ভালোভাবে পড়ে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে রবিবার বিকেল 5টায়, রবিবার বিকেল 5টায় হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। ঠিক আছে, চলো আমি চ্যাট প্রাইভেট করব, সকলে আনসার দেবে, সকলে আনসার দেওয়ার চেষ্টা করবে। ফার্স্ট কোশ্চেন বোর্ডের ওপর,
সুলগ্না কি বলছো? ইংলিশ কি? সুলগ্না কি ইংলিশের ক্লাস শনিবারে, যারা এনএস এর ব্যাচে আছে শনিবারে হবে ইংলিশের ক্লাস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোর প্রবেবল রিগার্ডিং দ্য হরপ্পান স্ক্রিপ্ট? অনির্বাণ কি নিয়ে বলতে চাইছো? গ্রুপে দিয়ে দেবো। অনির্বাণ গ্রুপে কি দিয়ে দেবো বলতে চাইছো বলো। হরপ্পান স্ক্রিপ্টটা কেমন ছিল? পিক্টোগ্রাফিক, চিত্রলিপি, সুমেরিয়ান, প্রোটো দ্রাবিড়িয়ান না সংস্কৃত? কি গ্রুপে দিয়ে দেবো বলো। অনির্বাণ কি বলছিলে? বাংলাটা বলে দিচ্ছি দেখো। পিক্টোগ্রাফিক মানে চিত্রলিপি, ছবির লিপি। সুমেরিয়ান মানে মেসোপটেমিয়ার অধিবাসীদেরকে সুমের বলা হতো, তাদের লিপি। প্রোটো দ্রাবিড়িয়ান মানে দ্রাবিড়দের যে পুরানো ফর্ম, দ্রাবিড় অর্থাৎ তেলেগু তামিল এরা। আর সংস্কৃত মানে সংস্কৃত স্ক্রিপ্ট। কোনটা ছিল? কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এর আপডেট। আচ্ছা হ্যাঁ, ওগুলো দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। চলো, এইটা লিপিটা কি ছিল? পিক্টোগ্রাফিক ছিল। লিপি কি ছিল? পিক্টোগ্রাফিক, ছবিযুক্ত লিপি ছিল। এটাকে বলা হয় বোস্টফেদন স্টাইলে লেখা হতো। বোস্টফেদন বোস্টফেদন স্টাইলে লেখা হতো, পিক্টোগ্রাফিক লিপি ছিল। ঠিক আছে, চলো নেক্সট। দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন। গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? যার হাইট ছিল 8 ফুট, যার লেন্থ ছিল 180 ফুট, যার ব্রেথ ছিল 108 ফুট। ধর্মীয় উদ্দেশ্যে স্নানাগারটা ব্যবহার করা হতো। মহেঞ্জোদারো, রাইট। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কোথায় পাওয়া গেছে? স্নানাগার মহেঞ্জোদারোতে। স্নানাগার কোথায় পাওয়া গেছে? গ্রেট স্নানাগার মহেঞ্জোদারোতে। কালীবাগানে কি পাওয়া গেছে? রিমেন্স অফ হর্স, ঘোড়ার জীবাশ্ম পাওয়া গেছে। লোথালে কি পাওয়া গেছে? ফায়ার অল্টার পাওয়া গেছে। রাইস রাইস হাস, ধানের গোলা। হরপ্পায় কি পাওয়া গেছে? গিনারি পাওয়া গেছে 6টা। ক্লে মূর্তি পাওয়া গেছে মাদার গডেসের। চলো নেক্সট। দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান। মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম, ম্যান ওয়াস, মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? এটাও অনেকবার কোশ্চেন এসেছে পরীক্ষায়, খুব ইজি কোশ্চেন তবু দিয়ে দেয় কোশ্চেনটা। এই কোশ্চেনটা খুব ইজি তবু দিয়ে দেয় পরীক্ষায়। চলো বলো, সবার পারা উচিত এটা, এটা এক্সামে দিয়ে দেয় কোশ্চেনটা। দেখো, আয়রন তো হবে না প্রদীপ, আয়রন হবে না। আয়রনের ব্যবহার সিন্ধু সভ্যতার লোকরা জানতো না। ইন্দাস পিপল ডোন্ট নো অ্যাবাউট আয়রন। তো ইন্দাস পিপলই যদি আয়রনের ব্যবহার জানতো না, তো তার আগের মানুষ কি করে জানবে? প্রথম যেটা ছিল সেটা ছিল কপার। প্রথম যে ধাতুটা মানুষ ব্যবহার করতে শেখে কপার, পরে কপারের সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করতে শেখে। পরে কপারের সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করতে শেখে। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ ওয়াজ এ মেজর পোর্ট অফ দ্য ইন্দাস ভ্যালি। ইন্দাস ভ্যালির সবচেয়ে বড় পোর্ট কোনটা ছিল? বন্দর শহর কোনটা ছিল? ইন্দাস ভ্যালির সবচেয়ে বড় পোর্ট সিটি বা বন্দর শহর কোনটা ছিল? চানহু দারো, এটা কোন নদীর তীরে ছিল? সিন্ধু নদীর তীরে ছিল। সিন্ধু নদীর তীরে ছিল। চানহু দারো কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। মেহেরগড় কোথায় ছিল? এটা কাশ্মীরে। কাশ্মীর, পাকিস্তান। লোথাল কোথায় আছে? ভোগবা নদীর তীরে। আর এটা একটা বন্দর শহর।
বন্দর। কালীবাঙ্গান কোন নদীর তীরে? ঘাঘর। ঘাঘর। কালীবাঙ্গান কোন নদীর তীরে? ঘাঘর নদীর তীরে, এটা আমি বলেছি তোমাদের। ঘাঘর, কালীবন্দর ঘাঘর নদীর তীরে। চলো, কালীবান্ধা বাগান ঘাঘর নদীর তীরে। লোথাল ভোগবা নদীর তীরে হলো, এটা একটা পোর্ট সিটি। ভোগবা রিভার। হ্যাঁ, ঘরঘরা ঘাঘর একই। সুরকতাটা বললাম, এখানে সুরকতাটা নয় তো, সুরকতাটাও পোর্ট সিটি, সুরকতাটাও একটা বন্দর শহর। সুলগ না, সুরকতাটা এখানে অপশন নেই তো। হ্যাঁ, সবই তো নদীমাতৃকই সভ্যতা। যখন তাম্র যুগ শুরু হলো, মানুষ কৃষিকাজ শিখলো, নদীর ধারে এসে সভ্যতা শুরু করলো, তারা থাকতে শুরু করলো। নেক্সট কোশ্চেন। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য, কোন এজের সঙ্গে যুক্ত এটা? মেসোলিথিক, মধ্যপ্রস্তর যুগ, চ্যালকোলিথিক, তাম্র যুগ, তামার যুগ, তাম্রবন যুগ, নিওলিথিক, নব্যপ্রস্তর যুগ, প্যালিওলিথিক, প্রাচীন প্রস্তর যুগ। চলো আনসার করো। সুমিত হয়নি, ভালো করে দেখে আনসার করো। সীমা হয়নি, ভালো করে দেখে আনসার করো। সিন্ধু সভ্যতা কোন যুগে ছিল? ব্রোঞ্জ যুগে ছিল, ব্রোঞ্জ। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ। প্রোটো হিস্ট্রিক। প্রোটো হিস্ট্রিক সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা। ব্রোঞ্জ যুগে এখানে কি আছে? চ্যালকোলিথিক, তাম্রবন যুগের সভ্যতা। চ্যালকোলিথিক পিরিয়ড। চ্যালকোলিথিক পিরিয়ড। মেসোলিথিকও নয়, পাথরের যুগের নয়, এগুলো তিনটে পাথর। মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, প্রাচীন প্রস্তর, পাথরের যুগের সভ্যতা নয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা পাথরের যুগের সভ্যতা নয়। ঠিক আছে। উইথ দ্য পিপল অফ হুইচ কান্ট্রি হরপ্পান পিপল ক্যারিড ট্রেড, কোন দেশের সঙ্গে হরপ্পার বাসীরা ব্যবসা বাণিজ্য করত? রাশিয়া, সুমের, চায়না, ইরান। রাশিয়া, সুমের, চায়না, ইরান। চ্যালকোলিথিক মানে তামা, তামা। চ্যালকোলিথিক জানো না? চ্যালকোলিথিক মানে তামা, ব্রোঞ্জ। তোমরা তো অমিট করতে পারবে। মেসোলিথিক, নিওলিথিক, প্যালিওলিথিক এগুলো পাথরের যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা, পাথরের যুগের নয়। রাইট, রাইট। সুমের। সুমের এরা হলো মেসোপটেমিয়ার। মেসোপটেমিয়ার অধিবাসীদেরকে বলা হতো সুমের। মেসোপটেমিয়ান, এর সাথে বাণিজ্য করতো সিন্ধু সভ্যতার অধিবাসীরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হরপ্পান সাইট লোকেটেড ইন রাজস্থান? রাজস্থানে কোন হরপ্পা সাইটটা অবস্থিত? তাম্রলিপ্ত নয়, তাম্রলিপ্ত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা বন্দর, প্রাচীন বন্দর। মেহেরগড় নিওলিথিক পিরিয়ডে ছিল, অবশ্যই মেহেরগড় ছিল নিওলিথিক পিরিয়ডে, কিন্তু এটা নিওলিথিক নয়। আচ্ছা দেখো, হরপ্পা রাজস্থানে অবস্থিত একটা হরপ্পান সাইটের নাম বলো। রাজস্থানে অবস্থিত হরপ্পান সাইটের নাম, অনেকে ভুল করছো, অনেকে ঠিক করছো। চলো আমি বলে দিচ্ছি। রাজস্থানে অবস্থিত হরপ্পান সাইট কালীবাগান। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধ, পাকিস্তান। সিন্ধ, পাকিস্তান। সুতকেঞ্জোদর কোথায় অবস্থিত? সুতকেঞ্জোদর কোথায় অবস্থিত? বালুচিস্তান, পাকিস্তান। বালুচিস্তান, পাকিস্তান।
Next question. Rice cultivation is associated with the Harappan site of Kot Diji, Ropar, Kalibagan, Lothal. Kot Diji, Ropar, Kalibagan, Lothal. রাইস কাল্টিভেশন কোথার সঙ্গে যুক্ত? চলো আনসার করো। প্রীতিময় ভুল হয়েছে, ভালো করে দেখো কোশ্চেনটা। ধান চাষের প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে? আমি দুটো জায়গার নাম বলেছিলাম, দুটো জায়গার নাম আমি বলেছিলাম। ধান চাষের প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে? ধান চাষের প্রমাণ পাওয়া গেছে একটা অঞ্চল, সেটা হচ্ছে রংপুর। রংপুর। আর একটা হলো, একটা রংপুর, অন্যটা হলো লোথাল। একটা রংপুর, অন্যটা হলো লোথাল, দুটোই গুজরাটে অবস্থিত। একটা রংপুর, অন্যটা লোথাল, দুটোই গুজরাটে অবস্থিত। ধান চাষের প্রমাণ রাইস হাস্ক কোথায় পাওয়া গেছে? রাইস হাস্ক কোথায় পাওয়া গেছে? ধানের গোলা কোথায় পাওয়া গেছে? লোথালে পাওয়া গেছে। ধানের গোলা কোথায় পাওয়া গেছে? লোথালে। কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করবে। ক্লাসটা কি করেছো আমি জানি না, কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করবে। রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হরপ্পান সাইট অফ লোথাল। চলো নেক্সট। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড স্টোন এজ, আয়রন এজ, আরবান না রুরাল? স্টোন এজের সভ্যতা, আয়রন এজের সভ্যতা, শহরের সভ্যতা বা না গ্রামের সভ্যতা? বলো। কোশ্চেন নাম্বার 9। চলো, প্রায় সকলে রাইট আনসার দিয়েছো। পাপিয়া রং আনসার হয়েছে, ভালো করে দেখো। সৌমিত্র, সৌমিত্র রং আনসার হয়েছে। সুমিত রং আনসার হয়েছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি সভ্যতা ছিল, কি ধরনের? পাথরের যুগের সভ্যতা ছিল কি? লোহা যুগের সভ্যতা ছিল কি? শহরের সভ্যতা ছিল না নগর সভ্যতা ছিল? পাপিয়া এখনো ভুল হচ্ছে, এটা আরবান সভ্যতা হবে, আরবান। নগরের সভ্যতা ছিল। স্টোন এজে থাকেনি। এই সভ্যতাটা কোন এজের ছিল? সভ্যতাটা হচ্ছে ব্রোঞ্জ এজের। ব্রোঞ্জ এজের সভ্যতা, চ্যালকোলিথিক যুগের সভ্যতা, চ্যালকোলিথিক। ব্রোঞ্জ এজের সভ্যতাকে কি বলা হয়? চ্যালকোলিথিক। তামা বন যুগের সভ্যতাকে বলা হয় চ্যালকোলিথিক। তো এটা আরবান সভ্যতা। ইন্দাস সিভিলাইজেশন একটা আরবান সিভিলাইজেশন। স্নেহাশিস ভুল হলো, স্টোন এজ হবে না। স্টোন এজের সভ্যতাই নয়, সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ এজের সভ্যতা, ব্রোঞ্জ এজ, যেটাকে চ্যালকোলিথিক বলা হয়। নেক্সট। হুইচ মেটাল ওয়াজ আননোন টু দ্য ইন্দাস পিপল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন মেটাল, কোন ধাতু সিন্ধু সভ্যতার ব্যবহার জানতো না? সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না, যে জন্য সেটা সেই এজে নেই। যে এ অ্যান্সার করছো ভুল করছো, এ অ্যান্সার হবে না, এ অ্যান্সার হবে না, এ আনসার হবে না। যারা এ আনসার করছো, বি আনসার করছো, ভুল করছো। বলেছে আননোন, জানতো না। এ আনসার করছো কেন তোমরা? জানতো না, কিসের ব্যবহার জানতো না তারা? সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না, লোহার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না। আমি কিছুক্ষণ আগেই পড়িয়েছি, কিছুক্ষণ আগেই বলেছি তোমাদের। সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না, বাকি কপার, ব্রোঞ্জ আর গোল্ডের ব্যবহার তারা জানতো। লোহার ব্যবহার জানতো না। কারা এনেছিল লোহা? ভারতে লোহার ব্যবহার প্রথম করেছিল আর্যরা। আর্যরা প্রথম লোহার ব্যবহার করেছিল, সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না। ঠিক আছে, তাহলে লোহার ব্যবহার তারা সিন্ধুবাসীরা জানতো না। নেক্সট। হু ডিসকভার দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এদের মধ্যে কে ডিসকভার করেছিল? রাখাল দাস ব্যানার্জি, এ এল বেসাম, স্যার লিওনার্ডো উল্লি, ডি ভি এস আগরওয়াল? চলো বলো, ইন্দাস ভ্যালি সভ্যতা কে আবিষ্কার করেন এদের মধ্যে? চলো, প্রদীপ, সৌভিক,
অনিরুদ্ধ, সকলের রাইট আনসার হচ্ছে সুমিত রাইট আনসার, স্নেহাশিস রাইট আনসার, রাজীব রাইট আনসার, সঞ্জিতা রাইট আনসার, তিথি রাইট আনসার। চলো সকলে সকলে রাইট আনসার হয়েছে। রাখাল দাস ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। পাপিয়া রাইট আনসার। চলো অনির্বাণ রাইট আনসার। Worship of Mother Goddess was associated with. Worship of Mother Goddess was associated with. মাতৃদেবীর মূর্তি বা মাতৃদেবীর পূজা কোন যুগে হতো? আর্য সভ্যতায়, আরিয়ান সিভিলাইজেশন, মেডিটেরিয়ান সিভিলাইজেশন, ভূমধ্যসাগরীয় সভ্যতায়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতায়, লেটার বেদিক সিভিলাইজেশন, পরবর্তী বৈদিক যুগে। তাহলে এটা খুব ইজি কোশ্চেন, সকলে আনসার দিয়েছো। সকলে আনসার দিয়েছো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। চলো তাহলে বলো ক্লাস কেমন লাগলো, বলো সবাই ক্লাস কেমন লাগলো বলো। বলো ক্লাস কেমন লাগলো বলো। দেখো আর্যরা ইন্ডিয়ান ছিল না ছিল না সেটা নিয়ে বিতর্ক আছে, সেটা পরের ক্লাসে আলোচনা করব। দেখো আমি তোমাদের একটু ডিটেলসেই পড়ালাম, ঠিক আছে, তোমাদের যতটা দরকার তোমরা নিও। বাকি যখন তোমাদের আহ, দিয়ে দেবে, রুটিন দিয়ে দেবে এক্সামের জন্য, শিডিউল দিয়ে দেবে, তখন তোমাদের ওভারঅল সমস্ত জিকের প্র্যাকটিস করাবো আমি, ঠিক আছে। এখন কিছুদিন যতটা থিওরি পড়ানো যায় আমি পড়িয়ে দেবো, ঠিক আছে। ফিজিক্সের যা ডাউট আছে হোয়াটসঅ্যাপে জানাবে। মন্ডে ফিজিক্স হবে, হ্যাঁ মন্ডে তোমাদের আবার ফিজিক্স হবে, মন্ডে তোমাদের আবার ফিজিক্স হবে। ঠিক আছে, ধনঞ্জয় কি বলছো? কোশ্চেন লেখাগুলো মোটা হলে আরো ভালো হতো, বুঝতে অসুবিধা হচ্ছে তাই তো? ঠিক আছে, আমি দেখবো পরের বার মোটা করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, চলো তো আজকে তোমাদের এখানে ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হচ্ছে সোমবার, যেটা হবে অ্যাপে। অ্যাপে সোমবার তোমাদের ফিজিক্সের ক্লাসে দেখা হচ্ছে। ইংলিশ ক্লাস এনএস এর ব্যাচে অ্যাপে হবে, যেটা তোমাদের শনিবার হবে। আর রবিবার হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, যেটা হবে ইউটিউবে। তোমাদের সমস্ত কিছুর নোটিফিকেশন দিয়ে দেবো। আনসার গুলো দাগ থাকবে, হ্যাঁ থাকবে। কোশ্চেন করানো হবে, কোশ্চেন আরো করানো হবে, কোশ্চেনই তো বেশি করানো হবে। এখন কটা দিন থিওরি হবে, জিকের জন্য কোশ্চেনই বেশি প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। চলো এখন কয়েকটা দিন থিওরি হবে তোমাদের। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকে এখানেই তোমাদের ক্লাসটা শেষ করছি আমি।